বলো, আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাকিদের সব ঠিক আছে? ঠিক আছে তো। জয়ন্ত, তোদের সব ছেলেপুলেরা আসেনি কেন সবাই? কই, তোদের অল্প কয়েকজন আছে দেখ। তোদের কয়েকজন মানে এসছে মাত্র। সায়ন, পড়াশোনা কেমন হচ্ছে? হ্যাঁ স্যার, হচ্ছে। হচ্ছে? মন দিয়ে হচ্ছে। পড়াচ্ছে? অজয় দ্বারা ঠিকঠাক করে পড়াচ্ছে? হ্যাঁ, আপনার অজয় স্যার খুব ভালোই পড়াচ্ছেন। অজয় মানে দা খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। না স্যারের একটা ব্যাপার হচ্ছে, স্যার জিনিসগুলো আরেকটু মানে পরপর টপিক ওয়াইজ পড়াতে পারতেন, স্যার একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, কিন্তু দেখলাম স্যার ডেরিভেশন থেকে শুরু করে সবকিছু করিয়ে দিচ্ছেন প্রতিদিন। স্যার কি পড়াচ্ছেন এখন? আপাতত তো এখন রিজিড রোটার প্রবলেমটা পড়াচ্ছেন। আচ্ছা। ওটার সলিউশনটা চলছিল, তারপর তো বন্ধ হয়ে গেল। ওই থিটা ফাই পার্টের পার্টটা হচ্ছিল, হুম হুম দিয়ে তারপর তো বন্ধ হয়ে গেছে। হুম হুম আর আপনার গ্রুপ থিওরিতে তো প্রায় সুবল স্যার ওই স্পেকট্রোস্কোপির যে মানে হুম প্রত্যেকটা ইয়েই হচ্ছে প্রায় কমপ্লিট করে দিয়েছেন। হুম 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 হুম, ঠিকই আছে। ঠিকই আছে, ভালো করে করো। সুবলদা, অজয় দা আমাদের খুব পরিচিত। না আপনার, সে সত্যি বলতে স্যার, সুবল স্যার হচ্ছে মানে আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি, মানে ইউনিভার্সিটির মধ্যে আমার যতজন যা পড়াচ্ছে আমি দেখলাম হচ্ছে সুবল স্যার মানে গ্রুপ থিওরি প্রচুর ইয়ে দিয়ে গুরুত্ব দিয়ে পড়াচ্ছেন আর কি, হুম মানে হুম হুম এত ধীরে ধীরে ধরে কেউ আমি কাউকে পড়াতে দেখিনি আর কি, হুম, না মানে না, সুবলদা ইউনিভার্সিটির তো, মধ্যে। সুবলদার আসলে কেদবাজিটা একদম কম না। সুবলদা সেই মানে একদম ইউনিভার্সিটিতে পড়ায়। পয়েন্টে আসেন, ক্লাস করেন, ক্লাস ছাড়া অন্য কোনো দিকে কোনো ইয়ে নেই আর কি, হুম পুরো হুম হুম, আসেন। না না, সুবলদা মানে প্রথম থেকেই আর কি, মানে সুবলদা আমরা যখন সিনিয়র হিসেবে দেখেছি কাল্টিভেশনে, তখনও সুবলদা একদম ডাউন টু দ্য আর্থ, হ্যাঁ, একদম যেমন এতে থাকেন সেই রকমই থাকেন, মানে নরম সরম হয়ে থাকেন। হ্যাঁ, সবসময় খুবই ভালো সুবলদা, ভালো। মানে আপনি যেগুলো পড়াচ্ছেন এখন সেইগুলোই হচ্ছে, মানে সেইগুলোই প্রায় একই জিনিসই হচ্ছে, আপনার থেকে একটু হয়তো তিনি ইয়েতে আছেন, একটু আগে আছেন, কিন্তু একই জিনিসগুলো চলছে। আর মানে সবকিছু একদম এক্সাম্পল সহ থেকে শুরু করে হ্যাঁ ধরে হ্যাঁ। ধরে ক্লাসে করিয়ে দিচ্ছেন, মানে এই হুম না হুম যে আহ, করে হুম আনলে না সেরকমটা না, ক্লাসে ধরে হুম ধরে হুম করিয়ে হুম হুম দিচ্ছেন। হুম, ঠিকই, ঠিকই আছে, একদমই ঠিক আছে। চলো, খুব ভালো করে এই যে একটা, যে কোনো একটা পার্টিকুলার টপিক ফেঁদে অনেকটা পড়া হয়ে গেল, এই জীবনে একবার করে পড়া হয়ে থাকাটা খুব দরকার আর কি। আমার হয়তো ইমিডিয়েটলি লাগবে না, কিন্তু ভবিষ্যতে যদি আমি নিজে পড়াতেও যাই, তাহলে আমার একটা প্রপার ক্লাস নোট আছে। হ্যাঁ, এইটা থাকা কিন্তু খুব দরকার, নাহলে এই খাপ ছাড়া দু একটা জিনিস পড়িয়ে দিল। এই রিসার্চ ইনস্টিটিউট গুলো তো সেটা হয় আর কি। হ্যাঁ, মানে ওই যে যার মাস্টারমশাই এলো, আজীব যেন মানে একটা সাবজেক্ট প্রথম থেকে ডেভেলপ করার দায় পড়ে, সে দায়গুলো ওরা সব মানে ফিল করে না, জাস্ট একটা মানে একটা পড়িয়ে দিয়ে চলে গেল। আর আমরা ইউনিভার্সিটি স্ট্রাকচারে পড়েছি, সেখানে যে কোনো জিনিসই কিন্তু মানে একটা বেশ শুরু থেকে আরম্ভ করে একটুখানি বেশ বড় লেভেল পর্যন্ত পড়ানো থাকে। সেটা একটা বেশ ভালো ব্যাপার, আমার সেটা সবসময় পছন্দ আর কি। হুম, এগুলো এগুলো। যাকে চলো, ভালো করে সব মিলে একটা ওভারঅল মানে এটা দরকার, মানে একটা এই ইউনিভার্সিটিতে অনেক মাস্টারমশাই আমরা এ করে পড়াচ্ছি, এবারে ছাত্রদের যদি মনে করে যে আমি সব পড়িয়ে দেবো, তাহলে আমি আর কত পড়াবো। হ্যাঁ, করে তাকে ইউনিভার্সিটি থেকেও কিছুটা সাপোর্ট পেতে হবে। মানে হয়তো ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, সেখানে কিছু গ্যাপ ট্যাপ থেকে যাচ্ছে, সেটা আমাকে দিয়ে ম্যানেজ করে নেওয়া, বা আমি একটা পড়াচ্ছি সেখানে অনেক গ্যাপ ট্যাপ থেকে যাচ্ছে, এখানে ইউনিভার্সিটি টিচারটা একটু ম্যানেজ করে দিলেন। এই কম্বাইন ওয়েতে পড়লে আলটিমেটলি ছাত্রের উপকার।
হ্যাঁ, এখানে কখনোই মনে করবি না, আমি কোনোদিনই এটা মানে মনে করি না যে যে মানে তোর রেসপেক্টিভ কলেজ বা ইউনিভার্সিটি মাস্টারমশাইয়ের সাথে হচ্ছে আমরা যারা তোদের টিউশন হিসেবে পড়াচ্ছি তার কোনো বিরোধ আছে। বিরোধ না, একে অপরের কমপ্লিমেন্টারি আর কি। ওখানে হয়তো কোনো একটা জিনিস একটু ঘাটতি থেকে গেল, সেটা এখান থেকে কিছুটা ম্যানেজ হয়ে গেল, বা এখানে হয়তো টাইমের কনস্ট্যান্ট আছে, ওখানে মাস্টারমশাই আরেকটু ডিটেলে পড়িয়ে দিল। এই সব মিলে ওভারঅল জিনিসটাকে তোমায় শিখতে হবে। ঠিক আছে? চলো, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো আজকে আমি কি পড়াতে চাইছি? দেখে যাচ্ছি বিষয়টা। দেখো, আগের লেকচারে আমরা আইআর এবং রামন স্পেকট্রোস্কোপি, মানে কোনো একটা পার্টিকুলার ভাইব্রেশনাল মোড আইআর বা রামনে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ নয়, এইটা নিয়ে আমরা আলোচনাটাকে করেছি। সেখান থেকে মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল এগুলো যা বলা হয়েছে, তার মানে ভাইব্রেশন এবং সেইখান থেকে যা কিছু কথাবার্তা বলার আর কি। ভাইব্রেশনাল মোড মানে আমরা 2-3টে ক্লাস এখানে ইউজ করেছিলাম। প্রথমে ভাইব্রেশনাল মোডের সিমেট্রিগুলো বের করা আমি শিখিয়েছি। তারপর আইআর এবং নামান অ্যাক্টিভিটি, মানে ডিরেক্ট প্রোডাক্ট রিপ্রেজেন্টেশনটাকে শেখানো হয়েছে। সেখান থেকে আইআর এবং নামান অ্যাক্টিভিটি নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলা হলো। ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে আজকে আমি যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে সিমেট্রি অফ হাইব্রিড অরবিটালস। সিমেট্রি অফ হাইব্রিড অরবিটালস, এইটা নিয়ে আজকে আমাদের টোটাল আলোচনাটা হবে। মানে আমি পরপর করে এগোচ্ছি। আমার হয়তো প্রথমে বলা উচিত ছিল সিমেট্রি অফ অ্যাটমিক অরবিটালস। আমি সেই সিমেট্রি অফ অ্যাটমিক অরবিটালস নিয়ে একটা ক্লাস জাস্ট পড়ানোর কিছু মানে হয় না, যে 2-4টা কমেন্ট করে দিলেই আমার হয়ে যাবে। তারপর চলে আসবে সিমেট্রি অফ হাইব্রিড অরবিটালস। তারপর চলে আসবে সিমেট্রি অফ মলিকুলার অরবিটালস। তা সিমেট্রি অফ মলিকুলার অরবিটালসে যাওয়ার আগে কিন্তু সিমেট্রি অফ হাইব্রিড অরবিটাল এইটা নিয়ে just আমাদের আলোচনাটাকে করে নেওয়া দরকার। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি অ্যাটমিক অরবিটালস গুলো একটু ভালো করে বুঝি। অ্যাটমিক অরবিটালের সিমেট্রি সেটা তুমি কোথা থেকে কিভাবে পাবে সেটা একটুখানি দেখে নিই। তারপরে আমি দেখতে চাই যে কোনো একটা পার্টিকুলার মলিকুলে যে সেন্ট্রাল অ্যাটমটা আছে, সেই সেন্ট্রাল অ্যাটমের যে বিভিন্ন অ্যাটমিক অরবিটালস গুলো ছিল তাদের মধ্যে সাম কাইন্ড অফ মিক্সিং হয়ে কেমন করে হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে আর কি, সেইটা একটুখানি দেখা। ঠিক আছে? এবং সেই হাইব্রিড অরবিটালের সিমেট্রি গুলো আমি কেমন করে বের করবো সেটা আমরা just দেখতে চাইছি আর কি। ঠিক আছে? এটা একরকম করে করছি, আমি জাস্ট জিওমেট্রি বা ছবির উপর বেস করে জাস্ট করছি। পরে এটাই হচ্ছে একটুখানি অন্যরকম ভাবে আমরা করব, মানে যখন লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস হবে, সেটা মলিকুলার অরবিটাল থিওরিতেও লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস করতে হয়, আবার হাইব্রিড অরবিটাল তৈরি করতেও লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস করতে হয়। সেখানে এই লিনিয়ারলি কম্বাইন করলে সেখান থেকে এই কাদের মধ্যে অ্যাকচুয়ালি কম্বিনেশনটা হতে পারে, সিমেট্রি অ্যাডাপ্টেড লিনিয়ার কম্বিনেশন এসএএলসি, সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু এইখানে যেটা করছি যে মোটামুটিভাবে হাইব্রিড অরবিটালস বা হাইব্রিডাইজেশন সেটা আমাদের পড়া আছে। তার জিওমেট্রি গুলো সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা আছে। CCl4 যে sp হাইব্রিডাইজেশনে sp হাইব্রিড অরবিটালস গুলো কার্বন এই সেন্টারকে কেন্দ্র করে কেমন করে ওরিয়েন্টেড, সেসব জিনিসপত্রগুলো আমার জানা আছে। সেই ছবিটাকে দেখে কেমন করে তার সিমেট্রি বলে দেওয়া সম্ভব আছে, সেইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আজকে আলোচনাটা করব। আচ্ছা, প্রথমে ব্যাপারটা শুরু করি অ্যাটমিক অরবিটালস থেকে। আগে অ্যাটমিক অরবিটাল নিয়ে 2-4টে কথাবার্তা বলি। আমি আসলে আস্তে আস্তে তোমার এই বন্ডিং, তারপরে তোমার ধরো ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, সিলেকশন রুল, এইসব জায়গাগুলোতে যাচ্ছি। সেটা অ্যাটমে হতে পারে, মলিকুলে হতে পারে, এবং সেখানে যে ধরনের অরবিটালস গুলো ইনভলভ, অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমিক অরবিটালস, মলিকুলের ক্ষেত্রে হচ্ছে তোমার মলিকুলার অরবিটালস। তাই আবার তোমার মানে বেটার এনার্জি এবং বেটার জিওমেট্রির জন্য তোমার হাইব্রিড অরবিটালস ইউজ করতে হতে পারে। তো সেইগুলোকে নিয়ে আমাদের বেশ কিছুটা আলোচনা পরপর করে চলবে আর কি। ঠিক আছে? তাহলে অ্যাটমিক অরবিটালস দেখো, অ্যাটমিক অরবিটালস এমনিতে মানে তুমি কিভাবে ডিফাইন করবে, ডিফাইন করাটা বিভিন্ন রকম ভাবে হতে পারে। তুমি অরবিটাল মানে অরবিট এবং অরবিটাল এই ডিফারেন্স করতে গিয়ে অরবিটালটাকে তোমরা শিখেছিলে জাস্ট, যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যেরকম ভাবে বলা হয়, এটা একটা 3 ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন। তোমাকে এটা জাস্ট এক কথা মানে এমনিতে যেভাবে মানে যে যে ডেফিনেশনটা বাজারে প্রচলিত,
মানে ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রিতে যেরকমভাবে চলে সেইটা আমরা প্রথমে বলছি, তারপর আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে আরো অনেক সিম্পল ডেফিনেশন বলতে পারবো, যেটা আরো অনেক কংক্রিট হবে। অ্যাটমিক অরবিটালস হচ্ছে দ্য থ্রি ডাইমেনশনাল রিজিয়ন around the nucleus where there is a finite probability of finding an electron। যেমন অরবিট ছিল টু ডাইমেনশনাল পিকচার, যেটা বোর থিওরিতে ছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরছে, সেটা পরবর্তীকালে সমারফিল্ড থিওরিতে ইলেকট্রিক্যাল অরবিটের কনসেপ্ট জাস্ট চলে আসে। আর অরবিটালের কনসেপ্টটা তোমার ওয়েভ মেকানিক্যাল মডেলে আসে, যেটা থ্রি ডাইমেনশনাল পিকচার, দ্য থ্রি ডাইমেনশনাল রিজিয়ন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন। এটা আর এইটা হচ্ছে আরো বেটার ওয়েতে তুমি যেটা বলতে পারো, আর মোর প্রিসাইজলি অ্যাটমিক অরবিটালের ডেফিনেশনটা হবে মোর প্রিসাইজলি অ্যাটমিক অরবিটালের ডেফিনেশনটা হবে জাস্ট সিম্পলি ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন, মানে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেম, তার জন্য যে ওয়েভ ফাংশনটা সেটাই জাস্ট অরবিটাল। তাহলে কি না, জাস্ট তুমি বলতে পারছো যে অ্যাটমিক orbitals are nothing but the wave function for a one electron atom or ion, মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, হ্যাঁ, তার যে করসপন্ডিং ওয়েভ ফাংশনটা সেটাই হচ্ছে তোমার অ্যাটমিক অরবিটাল। তাই অ্যাটমিক অরবিটাল আর নাথিং বাট দ্য ওয়েভ ফাংশনস ফর এ ওয়ান ইলেকট্রন অ্যাটম অর আয়ন। মানে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেম, মানে বেসিক্যালি এইটার মানেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, তার জন্য একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশন আছে, এইচ আই ইকুয়াল টু ইসাই। এইটা এবার সেখানে এইচ এর একটা কমপ্লিকেটেড ফর্ম আছে, সেটা তোমরা দেখেছো হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন পড়েছো। এটা এটা তাহলে এইচ আই ইকুয়াল টু ইসাই, আর এটাকে তুমি সলভ করে সাইটা পেয়ে যাও। এই সাইটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাটমিক অরবিটাল। আর এবারে অ্যাটমিক অরবিটাল বিভিন্ন রকমের হতে পারে। আর কি ধরনের অ্যাটমিক অরবিটাল হতে পারে, তুমি দেখেছো যে অ্যাটমিক অরবিটাল যেটা, এই যে অ্যাটমিক অরবিটাল যেটা আমি বলছি, সেই অ্যাটমিক অরবিটালটা তোমার তিনটে কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ড করে, এন, এল আর এম এল, তার উপর ডিপেন্ড করে। আমি অরবিটাল মানে এখানে কিন্তু স্পেস পার্টটাই শুধুমাত্র বলছি, স্পিন পার্টটা বলছি না কিন্তু। মানে এখানে অরবিটাল যখন আমি ডিফাইন করছি সেখানে কিন্তু স্পিন পার্টটা বাদ দিই, হ্যাঁ। মানে আমি অরবিটাল মানে এটা মোর প্রিসাইজ এটাকে বলবো স্পেস অরবিটাল আর কি, ঠিক আছে। এটা অ্যাটমিক অরবিটাল মানে এটা বেসিক্যালি তোমার স্পেস পার্ট অরবিটাল, মানে স্পেস অরবিটাল, স্পেস পার্ট অফ ওভারঅল ওয়েভ ফাংশন। এগুলো স্পেস পার্ট, স্পিন পার্টটা কিন্তু এখানে আলোচনা করছি না। স্পিন পার্টটা হচ্ছে তোমার স্পিন অরবিটাল দেবে, এটাকে তুমি স্পেস পার্ট অফ অ্যাটমিক মানে ওভারঅল ওয়েভ ফাংশন বা স্পেস অরবিটাল তুমি বলছো। সেই স্পেস অরবিটাল তিনটে কোয়ান্টাম নাম্বার এন, এল আর এম এল এর উপরে ডিপেন্ড করবে। এটা যেখানে তোমার এনটা তুমি জানো, সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এবং এর ভ্যালুটা হচ্ছে তোমার 1, 2, 3 ডট 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 এটা হতে পারে। এলটা হচ্ছে তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার,
আজিমুথাল কোয়ান্টাম নাম্বার যার ভ্যালুটা হচ্ছে তোমার 0 থেকে শুরু, 1 2 এইরকম করে আপ টু n-1 পর্যন্ত যাবে, এবং এইটাকে তোমার জাস্ট এস অরবিটাল বলা হয়, এটাকে পি অরবিটাল বলা হচ্ছে, এটাকে ডি অরবিটাল বলা হচ্ছে, বা 3 হলে হচ্ছে তোমার এটাকে এফ অরবিটাল বলা হচ্ছে, অ্যান্ড সো অন। এরকম ভাবে নামটা হচ্ছে এল মানে আজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরে এসপি ডিএফ এই ধরনের অরবিটালগুলোর নাম হচ্ছে। আর এমএল এর যে অ্যালাউড ভ্যালু, এটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বারটা আমি এখন বলছি না, ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার। এবারে এইখানে অ্যালাউড ভ্যালু যখন এমএল, সেটা কত হচ্ছে না, প্লাস এল টু মাইনাস এল উইথ ইউনিট ইন্টারভাল। মানে এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে এমএল এর ভ্যালু হচ্ছে +1 0 -1। এল এর ভ্যালু যদি 2 হয় তো এমএল এর ভ্যালু +2 +1 0 -1 -2 এন্ড সো অন। তাহলে এই যে তিনটে কোয়ান্টাম নাম্বার, এগুলো সব জানা আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এইসব জিনিসগুলো তোমার অলরেডি জানা আছে। আর এবারে সেই মতো করে অরবিটালে বিভিন্ন সব নাম টাম হয়, হ্যাঁ। তাহলে যে নামগুলো খুব মানে প্রচলিত আর কি, মানে আমি সেগুলো আর ওই খুব যার হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পড়া হবে তখন এটা কেমন করে সলভ টলভ করা হচ্ছে সেসব দেখা যাবে। ধরো যে ধরনের অরবিটাল গুলো তোমার খুব পপুলার, সেটা হচ্ছে ধরো 1s অরবিটাল আছে, 2s 2p অরবিটাল আছে, 3s 3p 3d অরবিটাল আছে, 4s 4p 4d 4d 4f অরবিটাল আছে, সব অ্যান্ড সো অন। এই অরবিটাল গুলোকে তুমি জাস্ট এইরকম ভাবে ছোট সব নাম টাম দেবে আর কি। মানে এই প্রথম যে নাম্বারটা সেটা তোমার জাস্ট রিপ্রেজেন্ট করছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে এটা n=1 থেকে যেগুলো পাচ্ছ, এটা n=2 এর জন্য পাচ্ছ, এটা n=3 থেকে পাচ্ছ, এটা n=4 থেকে পাচ্ছ। আর এসপিডিএফটা হচ্ছে করসপন্ডিং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের যে ভ্যালু তার উপরে নির্ভর করে এস অরবিটাল বা পি অরবিটাল বা ডি অরবিটাল বা এফ অরবিটাল হবে। আর এবারে দেখো, যখন তোমার এস অরবিটাল, ধরো যে কোনো এস অরবিটাল, এস অরবিটালের ক্ষেত্রে কিন্তু তোমার যেহেতু এলটা 0, তো সেখানে কিন্তু এমএল এর ভ্যালুটা তোমার 0 হবে। তার মানে এস অরবিটালের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি একটাই অরবিটাল আছে, এখানে 1s হোক বা 2s হোক বা 3s হোক, তার মধ্যে কিন্তু তোমার বেসিক্যালি একটাই অরবিটাল আছে। এবারে তোমার স্পিন কোয়ান্টাম নাম্বারটা প্লাস হাফ আর মাইনাস হাফ হতে পারে, যেটা এখানে ইনকর্পোরেট করছি না। তার মতো করে দুটো ইলেকট্রন থাকতে পারে, একজন আপ স্পিন একজন ডাউন স্পিন। আদারওয়াইজ কিন্তু এস অরবিটাল গুলো জাস্ট l=0 এবং তার এমএল অটোমেটিক্যালি 0 হবে বলে এস অরবিটালের মধ্যে যে আরো অনেক অরবিটাল থাকতে পারে সেটাকে নিয়ে তোমাকে মাথা কামাতে হচ্ছে না। এটা তাহলে হচ্ছে এস অরবিটাল। আর এবারে দেখো যে এস অরবিটাল গুলো তার যদি মোটামুটি মানে এর 1s এর যেরকম দেখতে, 2s অন্যরকম দেখতে, 3s অন্যরকম দেখতে, মানে বেশি করে সাইনের জন্য। কিন্তু এমনিতে তুমি যদি তার এটা দেখো, মানে আমি বলছি যে, আচ্ছা তার আগে এক সেকেন্ড, আর এস অরবিটাল যদি শেপটাকে দেখো, শেপটা কেমন দেখতে 3 ডাইমেনশনে, সেটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক। মানে আমি জাস্ট কোঅর্ডিনেটটা একটুখানি বলে দিচ্ছি। এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা জেড ডিরেকশন, হ্যাঁ এইটা। আর এইটা হচ্ছে 1s অরবিটাল। ধরো যে 1s অরবিটাল কিন্তু সর্বত্রই পজিটিভ সাইন, এটা এটা 1s অরবিটাল যেটা স্ফেরিক্যালি সিমেট্রিক। স্ফেরিক্যালি সিমেট্রিক এটা। আচ্ছা এবারে তুমি যদি 2s ধরো না, দেখো এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা হচ্ছে জেড ডিরেকশন। আর এইখানে না তুমি এটাকে দুটো রিজিয়নে ভেঙে ফেলতে পারো। তাহলে এক সেকেন্ড ধরো তো, একটুখানি দরজাটা খুলে দিয়ে আসি। আচ্ছা
হ্যাঁ, সেটা বলছি। দেখো এক্ষেত্রে তোমার এস অরবিটালের ক্ষেত্রে যদিও এটা তোমাদের মনে হতে পারে 1s এবং 2s সেটা একই রকমের দেখতে, কিন্তু আরেকটু প্রিসাইজলি যদি দেখো না, এই পার্টিকুলার কেসে না একটা নোড থাকে। তাহলে নোডের এই ভেতরের পোর্শনটা তোমার পজিটিভ, আর বাইরের রিজিয়নটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি নেগেটিভ, মানে সাইন আছে কিন্তু, এটা খেয়াল রাখবে। তোমার 1s এর ক্ষেত্রে পুরোটাই পজিটিভ, আর যদি তুমি ইয়ে করো 2s অরবিটাল করো, তাহলে কিন্তু একটা রিজিয়ন আছে, এটা বেসিক্যালি এইটা নোডটা থাকে হচ্ছে 2a0-তে। তা 2a0 রেডিয়াসের তুমি একটা জাস্ট পার্ট আলাদা করে দিতে পারো, তার ভেতরের পোর্শনটা পজিটিভ, বাইরের পোর্শনটা 0, এবং এই যে 2a0 যেখানে বোর্ড এরিয়া, হ্যাঁ, সেই ডিস্টেন্সে গেলে কিন্তু প্রবাবিলিটি তোমার 0 হবে বা ওয়েভ ফাংশনটা তোমার ভ্যানিশ করবে। এইটা একটা 2s অরবিটাল, যেটা অ্যাকচুয়ালি স্ফেরিক্যালি সিমেট্রিক, কিন্তু সাইনটা এক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক একই রকমভাবে 3s যদি তুমি করতে চাও, আমি 3sটা না হয় করে দিচ্ছি এখানে। 3s এর ক্ষেত্রে আবার তোমার ওরকম 3টে রিজিয়নে তোমাকে জিনিসটাকে ভাগ করতে হবে। দেখো এক্স ডিরেকশন, এই ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন, প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপর আবার প্লাস, প্লাস মাইনাস প্লাস, এইরকম করে তোমার জিনিসটা যাচ্ছে। এটা তোমার এটা 2s অরবিটাল, আর এটা তোমার 3s অরবিটাল। তাহলে শুধু মানে দেখো এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক এইটুকু মনে হয় যে চলবে, কিন্তু পরবর্তীকালে যখন তোমার বন্ডিং টন্ডিং গুলো আরো প্রপারলি তুমি বুঝতে চাইবে না, তখন কিন্তু এটা একটুখানি জেনে রাখবে যে মানে এটা যে মানে এমনিতে দেখো এই জিনিসটা মাথায় না রেখেও হয়তো তোমার অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু যে সাইনটা অ্যাকচুয়ালি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, এটা জেনে রাখলে কিন্তু তোমার অ্যাকচুয়ালি দিনের শেষে আঁকড়ে সুবিধেই হবে। ঠিক আছে, এবং এটা যখন তুমি ওয়েভ ফাংশনকে অ্যাজ এ ফাংশন অফ আর প্লট করো, সেখান থেকে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। মানে আমি যা সেন্টার থেকে দূরত্ব তো আর, সেন্টার থেকে দূরত্বটা যখন বাড়ছে, তাহলে এস অরবিটালের ছবি, পি অরবিটালের ছবি সব তোমার জানা আছে, সেখান থেকে তুমি পরিষ্কার দেখতে পাবে যে এটা অ্যাকচুয়ালি কেন এরকম হচ্ছে টচ্ছে এগুলো। হুম, মানে সাইনটা এটা এটা মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন পড়া হবে, তখন আরো ডিটেলে খুব ভালো করে জানা হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, মানে কোনো অসুবিধার সাথে তোমার কিছু নেই। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে এই যে এস অরবিটালগুলো, সেই এস অরবিটালগুলো সিমেট্রি কি, সেইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে। তো আমাদেরকে যেটা জানার দরকার সেটা হচ্ছে এস অরবিটালগুলো সিমেট্রি কি, সেইটা আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে। আর এস অরবিটালগুলো সিমেট্রি কি, সেইটা হচ্ছে এটা ইউজুয়ালি কোনো একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে টোটালি সিমেট্রিক যে ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন আছে, সেই সিমেট্রিতেই মূলত এটা বিলং করে। আর এবার টোটালি সিমেট্রিক যে ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন আমি বলছি, সেই টোটালি সিমেট্রিক ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশনটা তুমি ক্যারেক্টার টেবিল যদি দেখো, তাহলে তুমি সেখান থেকে বুঝতে পারবে। ধরো আমি জাস্ট সিম্পলি বলছি, যদি ধরো C2V পয়েন্ট গ্রুপ হয়, যেটা নিয়ে আমি অনেক বেশি আলোচনা করেছি, C2V পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে তুমি দেখেছো যে তোমার A1 সিমেট্রিক, এটা এই এস অরবিটালটা তোমার বেসিক্যালি A1 সিমেট্রিতে তোমার অ্যাকচুয়ালি বিলং করছে। তাহলে জাস্ট এই যদি সিমেট্রি অফ এস অরবিটাল তুমি দেখো, সিমেট্রি অফ এস অরবিটাল, এটা হচ্ছে এটা এটা হচ্ছে মোস্ট সিমেট্রিক বা টোটালি সিমেট্রিক, যেটা টোটালি সিমেট্রিক ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন হিসেবে বিলং করে। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল ধরো as for example, if the আচ্ছা দরকার নেই, মানে এটা তো আমি এখন এখন অ্যাটম আছি, মলিকুলে যাইনি, তাহলে মলিকুল না হলে তো আর সে মলিকুলটা কোন পয়েন্ট গ্রুপে বিলং করে যে সেই নিয়ে কথাবার্তা বলে লাভ নেই। মানে এটা কথা আমি সেন্ট্রাল অ্যাটম বলছি, এটা মানে যেমন এখানে ফ্রি অ্যাটমটার কথা বলছি, যদি মলিকুল হয়, মলিকুলের ক্ষেত্রে তোমার শেপ বা ইত্যাদি ডিটারমাইন করে কে, না সেন্ট্রাল অ্যাটমটা, তখন সেন্ট্রাল অ্যাটমের সিমেট্রি নিয়ে তখন আমরা জাস্ট বলবো, যাকে সেটা কথা না। তো দেখো যেটা হলো যে
সিমেট্রি অফ দ্য এস অরবিটাল হচ্ছে মোস্ট সিমেট্রিক ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশনের মধ্যেই কিন্তু এটা বিলং করছে, ঠিক আছে? এইটা তাহলে এস অরবিটালের সিমেট্রি নিয়ে জাস্ট তোমাকে কিছু ভাবতে হচ্ছে না। যেমন সি2বি পয়েন্ট গ্রুপে যদি কোনো একটা পার্টিকুলার মলিকুল বিলং করে, ধরো ওয়াটার মলিকুল, তার অক্সিজেন যেটা সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের যে এস অরবিটালটা আছে সেটা সার্টেনলি হচ্ছে A1 সিমেট্রিতে বিলং করবে। এছাড়া আর অন্যান্য যে মলিকুলগুলো তুমি যখন কনসিডার করবে, অন্যান্য মলিকুলের ক্ষেত্রে তোমাকে ক্যারেক্টার টেবিল দেখতে হবে। ক্যারেক্টার টেবিলের ক্ষেত্রে যেটা তুমি ক্যারেক্টারগুলো সবগুলোতেই 1 যখন আর কি, সেইগুলো তো করো। ধরো C4H তুমি কনসিডার করছো, AG এই সিমেট্রিতে বিলং করবে, ঠিক আছে? মানে যে কোনো মানে সি মানে NH বা DNH সেগুলো সব হচ্ছে AG এই সিমেট্রিতে বিলং করে হচ্ছে তোমার এস অরবিটালগুলো, ঠিক আছে? আবার তোমার ধরো মানে যে কোনো DN যদি হয় বা CNV যদি হয়, সেগুলো সব হচ্ছে A1 সিমেট্রিতে বিলং করবে আর কি। আর নির্ভর করবে মানে কি টাইপের মলিকুল, হ্যাঁ, তার উপরে এটা নির্ভর করবে, ঠিক আছে? হ্যাঁ, মানে এইগুলো সবসময় মানে এদের এদের সিমেট্রিগুলো তুমি দেখো না, তা তুমি দেখবে মোস্ট সিমেট্রিক ইন্ট্রোডিউসিবল রিপ্রেজেন্টেশন। এক্ষেত্রে যদি তুমি এই মানে কোন টাইপের কি বলবো মানে মানে আসলে এটা সবসময় তো দেখতে হবে তোমাকে কোন পয়েন্ট গ্রুপ তার উপরে, মানে এখানে অ্যাটমের ক্ষেত্রে পয়েন্ট গ্রুপগুলো যা বলা ঠিক হচ্ছে না বলে এখন আমি বলছি না আর কি, মানে জাস্ট এটা ফ্রি অ্যাটমটাই তুমি ভাবো। এবার মলিকুলের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম সেটা কি সিমেট্রিতে বিলং করবে সেটা নয় পরে আলোচনা করা যাবে। আচ্ছা, আচ্ছা, এটা এস অরবিটালের ক্ষেত্রে আমি এই সিমেট্রিগুলোকে বুঝে নিতে পারলাম। আচ্ছা, এবার পি অরবিটালটা একটু ভালো করে দেখো। পি অরবিটালের সিমেট্রি তুমি কেমন করে বলবে? পি অরবিটাল তার এলটা কিন্তু তোমার বেসিক্যালি 1। আচ্ছা, এল যদি 1 হয় তাহলে এম এল এর ভ্যালু কি হতে পারে? +1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। +1, 0, -1 এটা হতে পারে। আচ্ছা, তার মতো করে তুমি জাস্ট যে অরবিটালগুলো তুমি p+1, p0 আর p-1 এইরকমভাবে পি অরবিটালগুলো তুমি নাম দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে এটা একটুখানি যারা জানো তো জানো, যারা জানো না তাদের জন্য জাস্ট একটুখানি বলে নিচ্ছি যে এই যে p0টা তুমি কনসিডার করছো না, এই p0টা যে রিয়েল হয়, কিন্তু p+ আর p- তারা কিন্তু রিয়েল অরবিটাল নয়। মানে p0 অরবিটালটা সেটা তোমার রিয়েল অরবিটাল, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার pz অরবিটাল। এটা কেন pz ইত্যাদি ইত্যাদি আমরা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তো পড়ছি, মানে পড়বো আর কি। আমাদের তো আগে অলরেডি তোমাদের যারা নেট টেটের ব্যাচে তাদের অলরেডি পড়া হয়ে গেছে। আর আমরা ওই রবিবার 11টা থেকে সিস্টেম পোলার কোঅর্ডিনেট সিস্টেম তার ক্লাস আবার শুরু করেছি। হ্যাঁ, সেখানে আমরা আগের দিন একটা ক্লাসই নিয়েছি আর কি। হ্যাঁ, যাকে সেগুলো তোমার যেটা দেখতে পাবে যে মানে p0টা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি pz অরবিটাল, এটা হচ্ছে রিয়েল হয়। কিন্তু p+টা p+1 এইটা দেখবে তোমার আলটিমেটলি যায় হচ্ছে সামথিং একটা থাকে, একটা ধরো একটা আর এর ফাংশন একটা কিছু থাকবে, তার সঙ্গে একটা সাইন থিটা একটা পার্ট থাকে, আর e⁻+i5 বলে একটা পার্ট থাকে, আর p-1 যেটা সেটা তোমার একই রকম ভাবে একটা কনস্ট্যান্ট থাকে, সাইন থিটা পার্ট থাকে, e⁻−i5 একটা থাকে। তার মানে এরা দেখো তোমার বেসিক্যালি কমপ্লেক্স। আর এবার কমপ্লেক্স জিনিসের তোমার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয় না। কমপ্লেক্স জিনিসে তুমি গ্রাফিক্যালি সেটাকে এক্সপ্রেস করতে পারবে না। সেখানে কি করা হচ্ছে, যেটা করা হচ্ছে তোমার এই এরা দুজন হচ্ছে কমপ্লেক্স বলে তোমার p0টা তো pz হয়ে গেল। এবার আমরা এখানে করি যেটা যে p+ আর p-2 তার একটা পজিটিভ কম্বিনেশন নিই। পজিটিভ কম্বিনেশন নিলে যেটা পাওয়া গেল সেটা বেসিক্যালি তোমার px দিচ্ছে, আর p+1 -p-1 নেগেটিভ কম্বিনেশনকে যদি 2i দিয়ে ভাগ করো তাহলে সেখান থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি py। তার মানে px, py, pz যেটা জাস্ট সরাসরি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমকে সলভ করে একটা গিভেন l = 1 এর জন্য ml এর যে তিনটে পসিবল ভ্যালু +1, 0, -1 তার জন্য ওভারঅল অরবিটাল অ্যাজ ইট ইজ লিখে ফেললে সেটা কিন্তু চলবে না। কারণ pzটা ঠিক আছে, কিন্তু px, py যেটা আমি বলি তার কিন্তু কোনো স্পেসিফিক ml ভ্যালু নেই। তবে খেয়াল রাখতে হবে যে pz যখন তার ml ভ্যালুটা হচ্ছে 0, কিন্তু px এবং py তার কিন্তু স্পেসিফিক করে ml ভ্যালু নেই। বা ইন আদার ওয়ে যেটা বলা হয় যে pzটা সেটা হচ্ছে lz এর আইগেন ফাংশন, কিন্তু px এবং pyটা সেটা কিন্তু lz এর আইগেন ফাংশন নয়। হয় p+, p0, p- এরা তিনজনই কিন্তু lz এর আইগেন ফাংশন। তাহলে lz হচ্ছে z কম্পোনেন্ট অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে?
এটা আমাদের ওই মানে খুব ডিটেলে পড়ার একটা জায়গা আছে। আমরা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম আগে যারা পড়েছে, যারা পড়েনি তাদের আবার একবার করে পড়ানো হচ্ছে। হ্যাঁ? সেখান থেকে ব্যাপারটা বুঝে নেওয়া যাবে। এটা। মানে আমাদের রবিবারেই 11টা থেকে ক্লাস হয়। মানে তোমরা যদি মানে আমি এমএসসি 1 যারা তাদেরকে এই ক্লাসটা দিচ্ছি। এবারে যারা অন্যান্যরা তারা যদি মনে করো যে ওই ক্লাসটা তুমি আবার করতে চাও, সেটা বেসিক্যালি বিএসসির ক্লাস আর এমএসসি 1 এর বিএসসি আর এমএসসি 1 এর ক্লাস। তো চাইলে বলতে পারো, আমি লিংক দিতে পারি। হ্যাঁ? কিন্তু আদারওয়াইজ ওটা এমএসসি দের মানে এমএসসি যারা বেশ কিছুদিন ধরে পড়ছে তাদের যেহেতু অলরেডি পড়ানো হয়েছে তাদেরকে আর লিংক টিংক গুলো দেওয়া হচ্ছে না। নতুন এমএসসি কারা তাদেরকে লিংক টিংক গুলো দেওয়া হচ্ছে। যাকে তাহলে আমাদের যেটা কথা যে আমাদের যেহেতু ইনঅর্গানিক কেমিস্ট্রিতে মানে বন্ডিং ইত্যাদিগুলো তো ফিজিক্যাল কেমিস্ট্রিতে তো ম্যাথামেটিক্যালি লোকে করে, কিন্তু এমনি বন্ডিং হাইব্রিডাইজেশন ইত্যাদিগুলো ইনঅর্গানিক আর অর্গানিক কেমিস্ট্রিতেই যেহেতু বেশি ব্যবহার করা হয়, সেখানে অরবিটালগুলোকে না সবসময় ওই ছবি দিয়ে বা গ্রাফিক্যালি বোঝানোর একটা টেন্ডেন্সি থাকে। তা গ্রাফিক্যালি যদি বোঝাই তাহলে কিন্তু আমি পিএইচ পিওয়াই পিজেড এই অরবিটালগুলো নিয়েই মাথা ঘামাবো, পি প্লাস পি জিরো পি মাইনাসটা না। ধরো যদি তুমি পিএক্স অরবিটাল বলো, পিএক্স অরবিটালটা কেমন দেখতে? না, পিএক্স অরবিটালটা যদি তুমি ধরো লেসে মানে এই আমি ধরো এইটাকে যদি এক্স অ্যাক্সিস বলো আর এটা যদি ওয়াই অ্যাক্সিস বলো, মানে এটা এক্স ওয়াই আর কি। বা এক কাজ করা যায়, দরকার নেই, এক সেকেন্ড। মানে আমি স্কেলিটনটা 3 ডাইমেনশনই আঁকি। ধরো এটা প্লাস এক্স, এটা ধরো মাইনাস এক্স ডিরেকশন, এটা প্লাস জেড, এটা মাইনাস জেড ডিরেকশন, এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই ডিরেকশন। মানে এইখানে যেমন আমি এক্স ওয়াই জেড ডিরেকশনটা যেমন করে দেখিয়েছি, হ্যাঁ, মানে কোনটা এক্স কোনটা ওয়াই কোনটা জেড, এখানে সেই ব্যাপারটাকে মাথায় রাখে আমি করছি কিন্তু। আচ্ছা, পিএক্স অরবিটালটা হচ্ছে তোমার বেসিক্যালি এই এই দিকে একটা স্ফিয়ার আর এইদিকে একটা স্ফিয়ার, নট ডাম্বেল, হ্যাঁ, বাট স্ফিয়ার। তো ভালো আঁকতে পারলাম না, এই ধরনের ধরো। এবারে এই পজিটিভ এক্স এর দিকে এটা প্লাস আর নেগেটিভ এক্স এর দিকে সেটা হচ্ছে মাইনাস তোমার, ঠিক আছে? মানে এটা এটা একটুখানি আমি দেখবে মানে এটা হয়তো মানে কোন দিকটা কি আমি কোনটা প্লাস এক্স ডিরেকশন দেখেছি ভালো করে দেখো। প্লাস এক্স ডিরেকশনের দিকে সেটা হচ্ছে বেসিক্যালি প্লাস, আর মাইনাস এক্স ডিরেকশনের দিকে সেটা হচ্ছে তোমার মাইনাস, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার পি এক্স অরবিটাল, যেটা মানে তার একটা ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশনটা কিরকম? ওরিয়েন্টেশনটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তাহলে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস কিন্তু এটা অ্যাকচুয়ালি ওরিয়েন্টেড থাকবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এবং কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস থাকে, প্লাস এক্স এর দিকে প্লাস আর মাইনাস এক্স এর মাইনাস। এখানে কিন্তু এই সাইনগুলো খুব ইম্পর্টেন্ট। মানে এরপরে যখন আমি অ্যাকচুয়ালি পি অরবিটালের সিমেট্রি নিয়ে কথাবার্তা বলবো, এটা যে অ্যালং দ্য এক্স ডিরেকশন বরাবর যাচ্ছে, প্লাস এক্স এর দিকে পজিটিভ, মাইনাস এক্স এর দিকে নেগেটিভ, এই ডিটেলিং গুলো কিন্তু আমার জানার দরকার আছে আর কি। সেটা হচ্ছে এটা হচ্ছে মানে পিএক্স অরবিটালটা হচ্ছে অ্যালং দ্য এক্স ডিরেকশন, এই দিকে তোমার ওরিয়েন্টেড থাকবে, আর হচ্ছে পজিটিভ ইন প্লাস এক্স ডিরেকশন আর নেগেটিভ ইন মাইনাস এক্স ডিরেকশন। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? দেখো। আর এবারে দেখো তোমার তখন তুমি পি ওয়াই অরবিটালটাকে ভাবলে,
ওয়াই অরবিটালের ক্ষেত্রে কি হচ্ছে, আমি ওই একই রকম করে আমি ছবিটাকে জাস্ট দেখাচ্ছি তোমায়। আগে অ্যাক্সিস গুলোকে টানি, এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স, এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, এটা প্লাস জেড, এটা তোমার মাইনাস জেড। ঠিক আছে, এটা আর এবারে দেখো এক্ষেত্রে পি ওয়াই অরবিটালের ক্ষেত্রে যেটা হবে তোমার, এটা অ্যালং দ্য ওয়াই ডিরেকশন সেটা অ্যাকচুয়ালি ওরিয়েন্টেড থাকবে। এইটা যদি ওয়াই ডিরেকশন হয় তাহলে এই হলো, ধর এই হলো, মানে আমার যাকে ছবিটা ভালো হয়নি আর মোছামুছি করছি না, এই দিকটা হচ্ছে তোমার প্লাসের দিক, এই তোমার মাইনাস দিক। ঠিক আছে, ডান দিকটা মানে প্লাস ওয়াই এর দিকে ওটা মানে তোমার পজিটিভ, আর মাইনাস ওয়াই দিকে হচ্ছে নেগেটিভ। তার মানে এটা পরিষ্কার দেখতে পাচ্ছ, এটা তোমার ডিরেক্টেড অ্যালং দ্য ওয়াই ডিরেকশন। আর পি জেড অরবিটালটা যদি তুমি দেখো, এদিকে প্লাস এক্স, এদিকে মাইনাস এক্স, এদিকে প্লাস ওয়াই, এদিকে মাইনাস ওয়াই, এদিকে প্লাস জেড, তোমার মাইনাস জেড, এটা। ঠিক আছে, আর এবার এখানে তোমার যখন পি জেড তুমি কনসিডার করছো, দেখো এখানে তোমার এই হলো, এই হলো, হ্যাঁ, এটা তোমার পজিটিভ, এটা তোমার নেগেটিভ। আর প্লাস জেড এর দিকে ওটা হচ্ছে তোমার পজিটিভ, আর মাইনাস জেড এর দিকে হচ্ছে নেগেটিভ। তার মানে এটা ডিরেক্টেড অ্যালং দ্য জেড ডিরেকশন। তোমার ডিরেক্টেড অ্যালং দ্য জেড ডিরেকশন। দেখো তাহলে পিএক্স পিওয়াই পিজেড তার অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন বা তার ছবিটা কেমন দেখতে হয় সেটা আমি দেখলাম। তুমি খেয়াল রাখবে কিন্তু, এটা বারবার বলছি, যেটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্লাসটা করে নিও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে এখানে কিন্তু এমএল এর ভ্যালু, পি জেড এর একটা স্পেসিফিক এমএল ভ্যালু আছে যেটা হচ্ছে 0, কিন্তু পিএক্স এবং পিওয়াই এর কিন্তু কোনো স্পেসিফিক এমএল ভ্যালু নেই, বা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু নেই। এটা যে +1 এবং -1 সেটা কিন্তু লিনিয়ার কম্বিনেশন, এটা। আর এবারে কথা হচ্ছে এদের সিমেট্রিটা কি হবে। যেমন আমি এস অরবিটালের সিমেট্রিটা সবসময় মোস্ট সিমেট্রিক ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বিলং করবে। আর এর ক্ষেত্রে তোমার এই সিমেট্রি অফ পিএক্স অরবিটাল, এটা হবে তোমার বেসিক্যালি সিমেট্রি অফ দ্য irreducible representation in which x belongs। দেখো তোমার এরিয়া 3 অফ দ্য ক্যারেক্টার টেবিল যদি তুমি দেখো, যেখানে তুমি দেখবে এক্স ওয়াই জেড তার সিমেট্রি গুলোকে বলা আছে, আর এক্স আর ওই আর জেড এর সিমেট্রি বলা আছে, তাহলে পিএক্স অরবিটালের সিমেট্রি হচ্ছে সিমেট্রি অফ দ্য ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন ইন হুইচ এক্স বিলংস। ঠিক একই রকম ভাবে সিমেট্রি অফ পিওয়াই অরবিটালটা কি হবে,
পিওই অরবিটালটা হচ্ছে তোমার বেসিক্যালি যে ওই তুমি যে ক্যারেক্টার টেবিলে এরিয়া থিটা দেখছো, সেখানে ওই যে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনের সিমেট্রিটা, মানে সিমেট্রি মানে মূলিকান সিম্বল যেটাকে ইউজ করছি A1 A2 B1 B2 ইত্যাদি ইত্যাদি, সিমেট্রি অফ দ্য ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন ইন হুইচ y belongs, এটা। আর ফাইনালি সিমেট্রি অফ pz অরবিটাল, এটা হয়ে যাচ্ছে symmetry of the irreducible representation in which z belongs, ঠিক আছে, এটা। হুম, তাহলে দেখো অ্যাটমিক অরবিটাল px py pz তাদের সিমেট্রিক্যালি কখনো লাগে কিছুই, মানে অ্যাটমের ক্ষেত্রে তো ঠিকই আছে, কোনো অসুবিধেই নেই। কিন্তু একটা মলিকুল যখন তুমি কনসিডার করবে, তুমি দেখো যে ওই মলিকুলে তোমার মলিকুলটা একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপে বিলং করে, সেই পয়েন্ট গ্রুপের দিকে তাকাও, তুমি তুমি এরিয়া থিটার দিকে যাও, এরিয়া থিটা দেখো এক্স ওয়াই এবং জেড কোন সিমেট্রিতে বিলং করে, ঠিক একই রকমের পিএক্স পিওয়াই পিজের ক্ষেত্রে সেই সিমেট্রিতে বিলং করবে। সেখানে পিওর পিজের সিমেট্রি তুমি ক্যারেক্টার টেবিল থেকে অ্যাজ ইট ইজ তুমি পেয়ে যাবে। এইটা আচ্ছা, ফাইনালি ডি অরবিটালটা এসে ডি অরবিটাল। আচ্ছা, ডি অরবিটালের ক্ষেত্রে দেখো এখানেও ঠিক একই রকমের সিচুয়েশন, মানে ডি অরবিটালের ক্ষেত্রে তো এল এর ভ্যালু 2, এম এল এর যে পসিবল ভ্যালুগুলো হতে পারে +2 +1 0 -1 -2, তাহলে এল ইকুয়াল টু 2 হলে 2l + 1 ততগুলো অ্যালাউড ভ্যালুজ অফ এম এল হবে, সেটা হচ্ছে +2 +1 0 -1 -2। আর এর যে করসপন্ডিং ডি অরবিটাল গুলো, এইটাকে যদি d+2 বলো, এটা d+1 বলো, এটাকে d0 বলো, এটা d-1 বলো, d-2 বলো, এগুলো তোমার ডি অরবিটাল গুলো। এবারে d0টা হচ্ছে তোমার রিয়েল, এটা রিয়েল অরবিটাল, ঠিক আছে। আর বাকিগুলো তারা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কমপ্লেক্স। কমপ্লেক্স মানে তুমি জাস্ট যেটা দেখবে যে ডি প্লাসটা এটা ফাইনালি যাবে e⁻i⁵ দিয়ে, ডি মাইনাস ফাইনাল যাবে e⁻−i⁵ দিয়ে, d+1 -1, d+2টা যাবে তোমার হচ্ছে e⁻2i⁵ দিয়ে, আর d-2 তোমার যাবে e⁻²i⁵ দিয়ে। মানে আমি থিটা বা আর পার্টটা এখানে কিছু কাছে উল্লেখ করলাম না, জাস্ট ফাই পার্ট মানে থিটা পার্ট এবং আর পার্ট সেটা সবসময় রিয়েল হয়। তাহলে মূল একটা অরবিটাল তোমার রিয়েল হবে না কমপ্লেক্স হবে, সেটা কিন্তু শুধুমাত্র ফাই পার্টের উপরেই নির্ভর করে। তাহলে এটা বোঝা গেল, এরা হচ্ছে কমপ্লেক্স অরবিটাল, তোমার কমপ্লেক্স অরবিটাল হচ্ছে, ঠিক আছে। আর এবারে যদি এই কমপ্লেক্স অরবিটাল যদি হয়ে যায়, তাহলে তোমাকে কি করতে হবে না, এইগুলোকে সুইটেবল লিনিয়ার কম্বিনেশনে তোমাকে রিয়েল বানিয়ে ফেলতে হবে, ঠিক আছে। আর এই যে রিয়েলটা তুমি বানাবে, সেটা মানে পরিষ্কার বোঝা যাবে যে ডি প্লাস আর ডি মাইনাসের লিনিয়ার কম্বিনেশন নিয়ে তোমাকে, মানে পজিটিভ এবং নেগেটিভ লিনিয়ার কম্বিনেশন নিয়ে তোমাকে রিয়েল বানাতে হয়। আর ঠিক এখানে একই রকম ভাবে d+2 আর d-2 তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে তোমাকে রিয়েল জাস্ট বানাতে হয়। তার মানে এই যে রিয়েল অরবিটাল তোমাকে যে বানাতে হবে, সেটা কিন্তু তোমাকে মানে কি বলবো, মানে কোনগুলো লিনিয়ার কম্বিনেশন নেবে যাতে করে জিনিসগুলো কেটে কুটে যায় আর কি, সেগুলোকে মাথায় রাখবে তুমি, তাহলে তুমি জিনিসগুলোকে করে ফেলতে পারছো। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে যে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে এই যে হ্যাঁ, আমি বলে দিচ্ছি মানে কোনটা কোনটা, এক সেকেন্ড। সকাল d0 যেটা ছিল, d0টা হচ্ছে তোমার হয়ে যাবে dz², তাইটা। আর এবারে তুমি জাস্ট d প্লাস প্লাস d মাইনাস তাদের একটা পজিটিভ কম্বিনেশন দিলে, আর d প্লাস d মাইনাসে তুমি নেগেটিভ কম্বিনেশন। আমি এখনো নর্মালাইজটা করছি না, নর্মালাইজ চাইলে এখান থেকে করে ফেলা যাবে,
ডি প্লাস এবং ডি মাইনাসে তুমি যখন পজিটিভ কম্বিনেশনটা নিচ্ছ সেটা দেবে হচ্ছে ডি এক্স জেড, আর যখন তুমি নেগেটিভ কম্বিনেশন নেবে সেটা দেবে হচ্ছে তোমার ডি ওয়াই জেড। আর ডি টু প্লাস মানে এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান। আচ্ছা ডি প্লাস টু আর ডি মাইনাস টু তাদের লিনিয়ার কম্বিনেশন যখন তুমি নেবে ডি প্লাস টু প্লাস ডি মাইনাস টু তাদের পজিটিভ লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি। আচ্ছা আমি এখানে যে মানে আমি ওটা ওই মানে মানে এটা যুক্ত হয়ে গিয়ে কস পাই সাইন পাই বা কস টু পাই সাইন টু পাই এইটুকু জাস্ট করছি, আমি এখন নর্মালাইজ করছি না। হ্যাঁ নর্মালাইজ করলে তার মতো করে আবার হবে। এইটা করলে তোমার যেটা দাঁড়াবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেবে, আর ডি প্লাস টু মাইনাস ডি মাইনাস টু বাই টু যদি করো তাহলে তোমার সেইটা দেয় হচ্ছে ডি এক্স ওয়াই। তাহলে দেখো তার মানে অ্যাকচুয়ালি যেটা যে এল ইকুয়াল টু টু এর জন্য এম এল এর পাঁচটা অ্যালাউড ভ্যালুস, তার মতো করে তুমি যদি কমপ্লেক্স অরবিটাল নিয়েই কমফোর্টেবল থাকো তার মতো করে ডি প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস এই পাঁচটা অরবিটাল তুমি পেয়ে যাবে। কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা ভিজুয়ালাইজেশন ইত্যাদির জন্য তুমি চাইবে যে এই অরবিটালগুলোকে তুমি জাস্ট রিয়েল বানিয়ে নিতে। তাহলে জাস্ট ডি জিরোটা ইটসেলফ রিয়েল আছে, সেখানে নতুন করে কিছু করতে হবে না। বাকি যে চারটে অরবিটাল আছে তাদের ওই পেয়ার ওয়াইজ তোমার লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি জাস্ট এগুলোকে বানিয়ে ফেললে, মানে পাঁচটা রিয়েল অরবিটাল বানিয়ে ফেললে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে মানে যে ফর মানে ফাইভ ফাইভ রিয়েল ডি অরবিটাল হচ্ছে ডি জেড স্কোয়ার ডি এক্স জেড ডি ওয়াই জেড ডি এক্স ওয়াই আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার এটা। আচ্ছা এবারে এদের সিমেট্রি তুমি কেমন করে পাবে? দেখো এদের সিমেট্রি পাওয়ার জন্য প্রথমেই একটা কাজ করতে পারে যে আমি ছবিগুলোকে দেখে নিই। ধরো লেটস সে ডি এক্স ওয়াইটা। আচ্ছা ডি এক্স ওয়াই কে ছবিটা যখন আঁকছি আমি না অ্যাকচুয়ালি যদিও ছবিটা থ্রি ডাইমেনশনাল কিন্তু আঁকার সুবিধের জন্য আমি এটা এই যে টু ডাইমেনশনাল মতো করে ছবিটাকে আঁকছি। মানে ডি এক্স ওয়াই যখন বলবে তুমি ধরে নাও যে মলিকুলার প্লেন যেটা সেই মলিকুলার প্লেনটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন ধরে নাও। ঠিক আছে মলিকুলার প্লেনটা তুমি ধরে নাও এটা এক্স ওয়াই প্লেন। এটা প্লাস এক্স ডিরেকশন ধরো, এটা মাইনাস এক্স ডিরেকশন ভাবো, এটা প্লাস ওয়াই ডিরেকশন ভাবো, এটা মাইনাস ওয়াই ডিরেকশন ভাবো, আর যেটা হচ্ছে এই বোর্ডের প্লেনের পারপেন্ডিকুলারলি গেছে। আচ্ছা এবারে এর যে অ্যাকচুয়ালি শেপটা দেখতে হবে এরকম টাইপের দেখতে একটা ছবি, এদিকটা প্লাস হচ্ছে এদিকটা মাইনাস হচ্ছে, এটা হচ্ছে ডি এক্স ওয়াই এর ছবি। ঠিক আছে ডি এক্স ওয়াই এর ছবিটা হচ্ছে এই রকমের দেখতে। ঠিক আছে আচ্ছা আচ্ছা ওয়াই জেড জেড এস একদম একই রকমের, শুধু তোমার অ্যাক্সিস গুলোকে সেই মতো করে পাল্টে দাও তাহলেই হবে। ডি এক্স ওয়াই ডি তাহলে এক্স জেড যদি তুমি দেখো তাহলে এইটাকে এক্স অ্যাক্সিস বলো, এটাকে মাইনাস এক্স বলো, এটাকে প্লাস জেড বলো, তাহলে হচ্ছে মাইনাস জেড বলো, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ডি এক্স জেড হলো, এটাকে এক্স মানে মানে এক্সও পজিটিভ জেডও পজিটিভ তখন জিনিসটা পজিটিভ। ও সরি ও কি করছি বাবা, সরি 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 আমার মাথাটা গেছে খুলি। তুই কিছু বলছো না কেন গো? তো আছো ক্লাসে না? হুম? কেউ তো কিছু দেখছে বলে মনে হচ্ছে না। তা ডিএক্সওয়াইটা কি হবে? ডিএক্সওয়াই তো এই রকমের শেপ তাই না? এই প্লাস এই প্লাস এই মাইনাস এই মাইনাস, এই যে ডি এক্স জেডটা হলো।
আর ডি এক্স ওয়াই এক্স জেড ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড ধরো, তাহলে এইটাকে তুমি ওয়াই ডিরেকশন বলো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই, এটা প্লাস জেড, এটা মাইনাস জেড। তার মতো করে ছবিটা হবে হচ্ছে তোমার দেখতে হলো প্লাস প্লাস মাইনাস মাইনাস ডি ওয়াই জেড হলো এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমি এক্স ওয়াই প্লেনটাকেই আঁকছি, প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই। আর যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা হচ্ছে তোমার আগেরটা যেমন এক্স ওয়াই বাই ওয়াই জেড বা জেড এক্স, তারা বেসিক্যালি হচ্ছে এই মানে ওরা অ্যাক্সিস বরাবর ছিল না, এগুলো কিন্তু অ্যাক্সিস বরাবর থাকবে। অ্যাক্সিস বরাবর থাকবে মানে এইটা তোমার এরকম যদি হয়, এইরকম তোমার দেখতে হলো। ঠিক আছে, তাতে হচ্ছে এদিকটা প্লাস, এদিকটা প্লাস, এদিকটা মাইনাস, এদিকটা তোমার মাইনাস। আর ফাইনালি ডি জেড স্কোয়ার, এটা কেমন দেখতে? যেটা করার জন্য এইটা একটা থ্রি ডাইমেনশনাল লুকসটা আমি রাখি। এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স, এটা প্লাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই, এটা প্লাস জেড, এটা হচ্ছে মাইনাস জেড। এটা ঠিক আছে। আচ্ছা, এটা কেমন দেখতে হবে? এটা হচ্ছে তোমার এই এক্স ওয়াই প্লেনে একটা কি থাকবে, উপরে কিছুটা পার্ট রইলো, নিচেতে কিছুটা পার্ট রইলো, তাহলে এই ভেতরের পার্টটা সবটা নেগেটিভ আর উপরের পার্টগুলো হচ্ছে পজিটিভ। আচ্ছা, একটা জিনিস একটুখানি বলে নিলে ভালো হতো তার আগে, এই যে ধরো এস অরবিটাল যেটা করছো তার তো মানে মানে আমি যে এই যে সিমেট্রি গুলো নিয়ে যখন কথাবার্তা বলছিলাম, এই যে এস অরবিটালটা এইটা কিন্তু তোমার যাই করো না কেন এটা কিন্তু জি সিমেট্রির হবে। যদি সেন্ট্রোসিমেট্রিক মলিকুল হয় তাহলে এটা জি সিমেট্রিক হয়। আর পি অরবিটাল গুলো দেখো, পি অরবিটাল গুলো কিন্তু একদিকে প্লাস আর উল্টো দিকে মাইনাস। এই পি অরবিটাল গুলো এইটা কিন্তু সবসময় হচ্ছে তোমার ইউ সিমেট্রিক, মানে উনডিরেক্টেড সিমেট্রি হবে। আর আবার ডি অরবিটালের ক্ষেত্রে যখন তুমি যাবে তখন দেখো সেটা হচ্ছে যেদিকে প্লাস তার উল্টো দিকে প্লাস, অর্থাৎ তুমি ইনভার্সন করলে প্লাস থেকে প্লাসে যাবে, মাইনাস থেকে মাইনাসে যাবে। এইটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে এটা সবাই হচ্ছে তোমার আবার জি সিমেট্রি, এটা তুমি বুঝলে। ডি অরবিটাল গুলো জি সিমেট্রি, মানে সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে কিন্তু তুমি দেখো ডি অরবিটাল গুলো জি সিমেট্রিতে বিলং করবে। আর এবার তার সঙ্গে সঙ্গে যদি আমি দেখি এটা কোন ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে বিলং করবে, তাহলে সিমেট্রি কি, তাকে দেখো এখানে সিমেট্রি অফ ডি এক্স ওয়াই, এটা এর সিমেট্রিটা কি হবে না, তুমি এরিয়া ফোরে দেখো কোন একটা পার্টিকুলার মলিকুলের যে ক্যারেক্টার টেবিল তার এরিয়া ফোরে যাও, এরিয়া ফোরেতে তুমি দেখো যে এক্স ওয়াইটা কোনখানে বিলং করছে। কারণ এরিয়া থ্রিতে তোমার এক্স বা ওয়াই বা জেড বা আর এক্স বা আর ওয়াই বা আর জেড তাদের সিমেট্রি গুলো থাকে। আর এরিয়া ফোরে হচ্ছে তোমার এক্স ওয়াই মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই সবগুলো থাকে। তাহলে সিমেট্রি অফ ডি এক্স ওয়াই সেটা হচ্ছে তোমার হবে হচ্ছে symmetry of the irreducible representation in which xy belongs। আর xy কোথায় বিলং করবে যেটা আমি এরিয়া 4 থেকে পেয়ে যাব, অথবা এরিয়া 3 থেকে x কোনখানে বিলং করে y কোনখানে বিলং করলে xy কে ডিরেক্ট করে নেব, সেটা যেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে বিলং করবে সেটাই বেসিক্যালি xy এর সিমেট্রি। তাহলে dxy অরবিটালের সিমেট্রিটা হচ্ছে বেসিক্যালি xy টা যেই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে বিলং করছে তার সিমেট্রি হবে। ঠিক একই রকম ভাবে সিমেট্রি অফ ডি এক্স জেড সেটা হচ্ছে সিমেট্রি অফ দ্য
irreducible representation in which xz belongs, symmetry of d xy xz yz, সেটা কি হবে? এটা কি হবে? এটা হচ্ছে symmetry of the irreducible representation in which yz belongs। একই রকম symmetry of d x square minus y square, সেটা কি হবে? symmetry of the irreducible representation x square minus y square, এইটা হবে। আর এইটা যেটা d z square, এটা হচ্ছে অবশ্যই z স্কয়ার যে সিমেট্রি, সেখান থেকে বুঝতে পারছো। তার মানে এরিয়া 4 টাকে দেখে কোনো একটা ক্যারেক্টার টেবিলে, তাই এরিয়া 4 থেকে তুমি পরিষ্কার বুঝে যেতে পারবে যে অ্যাকচুয়ালি এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড বা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এবং জেড স্কয়ার তারা কোন সিমেট্রিতে বিলং করছে। আর যদি সেন্ট্রোসিমেট্রিক মলিকুল হয় তাহলে অবশ্যই সবকটাই হচ্ছে তোমার জি টাইপ হবে, ঠিক আছে? মানে পি অরবিটাল গুলো হচ্ছে ইউ টাইপ, ডি অরবিটাল গুলো জি টাইপ, আবার এস অরবিটাল গুলো তোমার জি টাইপ, মানে জি ইউ জি ইউ জি ইউ এরকম ভাবে অল্টারনেট করে। এফ অরবিটাল গুলো তোমার ইউ টাইপ হবে। এফ অরবিটালের বন্ডিং ইত্যাদি নিয়ে খুব বেশি আলোচনা হয় না, একটু হায়ার স্টাডিতে তাদের ইনঅর্গানিক আলোচিত হয়। সেখানে ক্যারেক্টার টেবিলে এফ অরবিটাল গুলোকে নিয়ে লোক অত বেশি মাথা ঘামায় না, কিন্তু সেটা এক্সিস্ট করে, মানে একই রকম ভাবে থিওরিটিক্যালি জিনিসগুলোকে করতে পারা যায়, ঠিক আছে? তো দেখো তো যা করেছে এখন পর্যন্ত ঠিক আছে জিনিসটা? ওয়াই দিয়ে ভাগ করলেন কেন? হ্যাঁ, সে ইমাজিন গুলোকে রিয়েল করার জন্য একটা 2y করেছেন কেন? ও মুখস্থ করেছিলাম, মুখস্থ করেছে বলে দিচ্ছি, মানে ওই একটা পাশে বই খুলে রেখে, হ্যাঁ, বইয়ে দেখলাম আই দিয়ে ভাগ করা আছে, আমিও করে দিয়েছি, ঠিক আছে? অত কিছু বুঝি না, হুম, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে দেখো আমি এই যে আমি আমি অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা আমি হেডিং দিয়েছিলাম সিমেট্রি অফ দ্য হাইব্রিড অরবিটাল। আমি এখন হাইব্রিড অরবিটালসে যাইনি। আমি কি করলাম না, আমি প্রথমেই যেটা করে ফেললাম সেটা হচ্ছে অ্যাটমিক অরবিটালস, তাদের সিমেট্রিগুলো কেমন করে বের করতে হবে সেটা আমি দেখলাম। আর আমি এখানে অ্যাটমিক অরবিটালগুলো এখনো বন্ডিং এ টেকপার কিছু করছে না, একদম একদম একটা হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, তার ক্ষেত্রে অ্যাটমিক অরবিটালগুলো আছে, তার সিমেট্রি নিয়ে কথাবার্তা বললাম। এবারে যদি ওই যে যে অ্যাটমিক অরবিটালগুলো নিয়ে আমি কথা বলছি, সেটা যখন তোমার ধরো কোনো একটা পার্টিকুলার কোভ্যালেন্টলি বন্ডেড কোনো একটা পার্টিকুলার মলিকুল, তার সেন্ট্রাল অ্যাটমের করসপন্ডিং অরবিটালটা হবে যে সেন্ট্রাল অ্যাটমের অরবিটালের ওরিয়েন্টেশনগুলো তার বেসিক্যালি শেপ রিপ্রেজেন্ট করে, সেইটা যখন আমি সেইটা নিয়ে যখন আমি ইন্টারেস্টেড হবে, তাহলে তখন সেই মলিকুলের পয়েন্ট গ্রুপটা আমার জানা হয়ে যাচ্ছে। তো সেই পার্টিকুলার মলিকুলের পয়েন্ট গ্রুপে কোন কোন ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন আছে সেটা আমি জানবো, ও সেই মতো করে সেন্ট্রাল অ্যাটমের তোমার যে এস বা পি বা ডি অরবিটালগুলো, তাহলে সিমেট্রিগুলো আমি পেয়ে যাব। আচ্ছা, এবার সেই জায়গাতে আমি আস্তে 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 ঢোকার চেষ্টা করছি। তাহলে এবারে দেখো এই অ্যাটমিক অরবিটাল থেকে আমি এবারে চলে আসছি হাইব্রিড অরবিটাল। অ্যাটমিক অরবিটাল নিয়ে অনেক কথাবার্তা বলেছি, এবারে চলে আসছে তোমার হাইব্রিড অরবিটাল। দেখো হাইব্রিড অরবিটালসের ক্ষেত্রে যেটা হচ্ছে, আচ্ছা হাইব্রিডাইজেশন তোমরা জানো, সেইটা নিয়ে আগে একটুখানি কথাবার্তা বলি সামান্য, মানে আমি কিছুই বলবো না, মানে এটা এটা অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ডিং এ আমরা সেটা নিয়ে আলোচনা করব। এমনি হাইব্রিড অরবিটালস নিয়ে যখন তুমি কথাবার্তা বলবে, তখন দেখো যেটা মানে শুরুটা হয় এরকম একটা জায়গা থেকে যে CH4 বা CCl4, এই একটা পার্টিকুলার কম্পাউন্ড নিয়ে যখন তুমি স্টার্ট করবে, সেখানে কার্বনের যে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p2, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? আর এইখানে আউটার মোস্ট অরবিটালটা কেমন দেখতে, 2s এ দুটো ইলেকট্রন আছে, আর 2p তে তিনটে অরবিটাল, 2p তে দুটো ইলেকট্রন আছে, এরকম আছে। আর এইটা যদি হয় তাহলে সেটা কোভ্যালেন্সি কত হবে? এখানে কোভ্যালেন্সি তোমার 2 হওয়ার কথা, কারণ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সেখানে আমি কি করব, সেখানে আমি এক্সাইটেশন করব। এক্সাইটেশনটা কি হচ্ছে,
না 2s থেকে একটা ইলেকট্রন তোমার 2p তে চলে গেল, 2s একটা ইলেকট্রন রয়ে গেল, 2p তে একটা ইলেকট্রন চলে গেল। এখন নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো হয়ে গেছে? 4টে হয়ে গেছে। এখানে কোভ্যালেন্সি 4 দেখাবে। তার মানে এই জাস্ট গ্রাউন্ড স্টেটে সে অ্যাকচুয়ালি বন্ড তৈরি না করে যদি ফার্স্ট এক্সাইটেড বন্ড তৈরি করে তাহলে 4টে বন্ড তৈরি হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। মানে দিস অ্যাকচুয়ালি এক্সপ্লেন দ্য টেট্রাভ্যালেন্সি অফ কার্বন। কার্বনের যে 4 ভ্যালেন্স যেটা, সেটা তুমি এখান থেকে বুঝতে পারলে। আর এবারে কথাটা হচ্ছে যে যখন তোমার ধরো এই এই যদি পিওর অরবিটাল গুলো বন্ডিং এ টেক পার্ট করে, তাহলে একটা যেহেতু এস অরবিটাল আর বাকিগুলো যদি পি অরবিটাল, এবং পি অরবিটাল গুলো পিএক্স পিওয়াই পিজেড, তাদের অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন কি একে অপরের সঙ্গে 90 ডিগ্রি। তাহলে প্রথম কথা হচ্ছে যে CH4 এই যে মলিকুলটা তৈরি হচ্ছে তার ক্ষেত্রে তোমার HCH এই বন্ড অ্যাঙ্গেল গুলো অ্যাকচুয়ালি হওয়া উচিত হচ্ছে 90 ডিগ্রি, কারণ পিএক্স পিওয়াই পিজেড তাদের মধ্যে অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি। তাহলে পিওর অরবিটাল গুলো যদি বন্ডিং এ টেক পার্ট করতো, তাহলে প্রথম কথা হচ্ছে যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হতো, 1 নম্বর। আর 2 নম্বর যেটা হতো যে CH4 এর ক্ষেত্রে একটা বন্ড যেমন দেখতে, বাকি 3টে বন্ড কিন্তু অন্য রকমের দেখতে হওয়া উচিত। ঠিক আছে, কারণ একটা বন্ড তৈরি হবে হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে কার্বনের 2s অরবিটাল ওভারল্যাপ করে, আর বাকিগুলো হবে হচ্ছে হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে কার্বনের 2p অরবিটালে ওভারল্যাপ করে। তার মানে এস এর সঙ্গে ওভারল্যাপ করলে যে টাইপের বন্ড তৈরি হবে, পি এর সঙ্গে ওভারল্যাপ করলে নিশ্চয়ই বন্ডের স্ট্রেংথ অন্যরকম হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইফ pure orbitals if pure orbitals participates in bonding, pure orbital মানে pure atomic orbitals, এখানে if pure orbitals, pure atomic orbitals participate in bonding, then in CH4 HCH angle should be 90 ডিগ্রি। এটা আর কি, আর একটা যেটা হচ্ছে যে তোমার মানে CCH bond will be of one type and last one will be of another type। আমি এইটুকু বললাম যে তোমার প্রথম কথা হচ্ছে যে পি অরবিটাল গুলো যদি বন্ডিং এ টেক পার্ট করে, পি অরবিটাল গুলোর মধ্যে অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন তুমি কেন 90 ডিগ্রি, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা জেড অ্যাক্সিস বরাবর, সেখানে HCH বন্ড অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রি হওয়ার কথা। আর 2 নম্বর হচ্ছে এখানে কার্বনের যে অরবিটাল গুলো বন্ডিং এ টেক পার্ট করছে, একটা এস অরবিটাল, বাকি 3টে কিন্তু পি অরবিটাল। পি অরবিটালের সাথে বন্ডিং করলে যে টাইপের বন্ড তৈরি হবে, এস অরবিটালের সাথে বন্ডিং করলে কিন্তু অন্য টাইপের বন্ড তৈরি হবে। সেখানে 3টে বন্ড যেমন টাইপের দেখতে হবে, অন্য বন্ডটা কিন্তু আর অন্য রকমের দেখতে হবে। এই দুটো জিনিস তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে। কিন্তু এক্সপেরিমেন্ট কি বলে? বাট এক্সপেরিমেন্ট shows that in methane all CH bonds are equivalent and the bond angle HCH bond angles are 109 ডিগ্রি 28। বাট টেট্রাহেড্রাল স্ট্রাকচার হচ্ছে আর কি। মানে এখানে তোমার জাস্ট আমি একটা জাস্ট তোমায় দেখাচ্ছি। ধরো এইচ 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 একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে
9 ডিগ্রি 28 মিনিট। আমি তাহলে এই একটা পার্টিকুলার এক্সাম্পল, তার মানে বোঝা যাচ্ছে যে যে পিওর অরবিটালস গুলো CH4 এই পার্টিকুলার মলিকিউলের কোভ্যালেন্ট বন্ডিং এ কিন্তু অ্যাকুরেট টেক পার্ট করছে না। তাহলে এর উপায়টা কি? তার মানে যদি পিওর অরবিটাল গুলো বন্ডিং এ টেক পার্ট করতো তাহলে কি হতো? এটা ইফ পিওর অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট ইন বন্ডিং দেন, এক নম্বর হচ্ছে ইন CH4 এই CH বন্ড অ্যাঙ্গেল শুড বি 90 ডিগ্রি, আর 2 নম্বর হচ্ছে তোমার CH বন্ড উইল বি অফ ওয়ান টাইপ অ্যান্ড লাস্ট ওয়ান উইল বি অফ অ্যানাদার টাইপ। এটা হতো, কিন্তু বাস্তবে তুমি দেখতে পেলে এইটা। এটা আমি এক্সপ্লেন করবো কি করে। টু এক্সপ্লেন দিস we introduce the concept of mixing of atomic orbitals. To explain this, we introduce the concept of mixing of atomic orbitals called the hybridization. তো আমি একটা মিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল তার একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করছি, যেটাকে বলা হচ্ছে আমার হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তো হাইব্রিডাইজেশন জিনিসটা তুমি কি বুঝছো? আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে যে এই হাইব্রিডাইজেশন হলে লাভটা কি? লাভটা হচ্ছে যে দুটো মেজর অ্যাডভান্টেজ হচ্ছে, টু মেজর advantages of using orbitals in bonding। সেটা প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে যে এই পিওর অরবিটালের তুলনায় না হাইব্রিড অরবিটালের যে ডিরেকশনাল ক্যারেক্টার বেশি হয়, তাই এটা হচ্ছে যে হায়ার ডিরেকশনাল ক্যারেক্টার সেখানে মোর ওভারল্যাপ ইন কোভ্যালেন্ট বন্ড ফরমেশন। যত ডিরেকশনাল ক্যারেক্টার বেশি হবে তত তাদের বেটার ওভারল্যাপ হবে। আর 2 নম্বর হচ্ছে সার্টেনলি স্টেবিলিটি, মানে পিওর অরবিটাল ব্যবহার করলে যতটা স্টেবল হবে, তোমার হাইব্রিড অরবিটালস ব্যবহার করলে কিন্তু তার থেকে অনেক বেটার স্টেবিলিটি হবে। তোমার শেপটাকে এক্সপ্লেন করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিরেকশনাল ক্যারেক্টার থেকে তোমার শেপটা আসবে, শেপটাকে এক্সপ্লেন করার জন্য এবং স্টেবিলিটি এক্সপ্লেন করার জন্য হাইব্রিডেশনের কনসেপ্টটাকে তোমার আনা হলো। যেমন ধরো ফর এক্সাম্পল আমি এই পার্টিকুলার কেসে বলছি, CH4 এর ক্ষেত্রে তোমার একটা এস এবং 3টে পি মিলে গেল, মিলে গিয়ে তোমার অ্যাকচুয়ালি sp তে হাইব্রিডাইজ অরবিটাল তৈরি করলো। মানে যেমন ধরো তোমার জাস্ট মানে ইন কেস অফ মিথেন, in case of carbon atom, সেটা সেন্ট্রাল অ্যাটম, ইন মিথেন কি হচ্ছে না 1s অরবিটাল and কি মানে 1 এর সাথে আবার 1s মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম, মানে 1 এর s হয়ে যাবে আর কি, 1s অরবিটাল আর তোমার 3 বানান 3p orbitals are mixed to form 4s50 hybrid orbital. So 1s orbital and 3p orbitals are mixed to form 1sp3 hybrid orbital. আচ্ছা, এবারে এই যে মিক্সিংটা, এই মিক্সিংটা তুমি যদি মানে কোয়ান্টাম মেকানিক্সের ল্যাঙ্গুয়েজে একটা দেখার রাস্তা আছে। এই মিক্সিংটা মানে বেসিক্যালি লিনিয়ার কম্বিনেশন নেওয়া। মানে ধরো আমি যদি তোমার একটা এস অরবিটালটাকে 2s অরবিটালটাকে, বা এইরকম না করে আমি এইভাবে লিখি, তো 2s অরবিটালটাকে যদি সাই 2s বলি, সাই 2p x বলি, সাই 2p y বলি, সাই 2p z বলি, এদের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে
লিনিয়ার কম্বিনেশন হলে তোমার বেসিক্যালি এমনিতে আমি লিখবো C1 এইটা প্লাস C2 এইটা প্লাস C3 এইটা প্লাস C4 এইটা এইটা এই এখন একটা লিনিয়ার কম্বিনেশন নিয়ে তোমার বেসিক্যালি যেটা হচ্ছে একটা হাইব্রিড অরবিটাল তৈরি করছে, হাইব্রিড অরবিটাল করছে sp3 হাইব্রিড অরবিটাল। আর এবারে চারটে অ্যাটমিক অরবিটাল থেকে যদি চারটে হাইব্রিড অরবিটাল তৈরি করতে হবে, সেই জন্য এই যে কোফিসিয়েন্ট গুলো সেগুলো কিন্তু তার মতো করে পাল্টাবে আর কি। মানে ধরো প্রথম যে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হলো, যদি 1 নম্বরটা তুমি করো তাহলে সেটা হচ্ছে এই কোফিসিয়েন্ট গুলো C11, C12, C13, C14 এরকম ভাবে লিখলাম। আচ্ছা 2 নম্বর যে হাইব্রিড অরবিটালটা সেটাকে লিখবো C21 ψ2s প্লাস C22 ψ2px প্লাস C23 ψ2py প্লাস C24 ψ2pz। এটা আচ্ছা সাই sp3 সি যখন তুমি করছো C1 ψ2s প্লাস C2 ψ2px প্লাস C33 ψ2py প্লাস C34 ψ2pz এইটা। আর লাস্টেরটা হচ্ছে তোমার ফোর্থ যেটা সেটা হচ্ছে C41 ψ2s প্লাস C42 ψ2px প্লাস C43 ψ2py প্লাস C44 ψ2pz। তাহলে দেখো এই চারটে যে তোমার অ্যাটমিক অরবিটাল তারা কম্বাইন হয়ে তোমার বেসিক্যালি চারটে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি করেছে। আচ্ছা সিমিলারলি অন্যান্য ক্ষেত্রেও আর কি, মানে সিমিলারলি অন্যান্য ক্ষেত্রে মানে হচ্ছে তুমি যখন মানে sp2 হাইব্রিডাইজেশন কনসিডার করবে তখন তোমার একটা s অরবিটাল দুটো p অরবিটাল ইনভলভ হবে, যখন sp হাইব্রিডাইজেশন কনসিডার করবে তখন একটা s অরবিটাল একটা p অরবিটাল ইনভলভ হবে ইত্যাদি ইত্যাদি। মানে এই পার্টিকুলার কেসে মানে মিথেনের ক্ষেত্রে তোমার sp3 হাইব্রিডাইজেশনটা তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। ঠিক একই রকম করে তুমি ধরো যদি লেটসে এই এরকম একটা bf3 এর ক্ষেত্রে তুমি কনসিডার করছো bf3, এক্ষেত্রে এটা হচ্ছে যে বোরনটা হচ্ছে তোমার সেন্ট্রাল অ্যাটম, বোরনটা তোমার সেন্ট্রাল অ্যাটম। এর ক্ষেত্রে যেটা হবে যে তোমার মানে মানে কি বলবো ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রিক কনফিগারেশন অফ বোরন, 5টা ইলেকট্রন 1s2 2s2 2p1 হচ্ছে 1s2 2s2 2p1 বাইরে কক্ষটা এরকম দেখতে এরকম হলো। এবারে এইটা দিয়ে তোমাকে একটা ইলেকট্রনকে জাস্ট এখান থেকে একটা জাম্প দিতে হচ্ছে, তাহলে ফার্স্ট এক্সাইটেড ইলেকট্রনিক কনফিগারেশন সেট ইলেকট্রনিক কনফিগারেশন অফ বোরন, সেটা হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেল, তাহলে এটা হচ্ছে তোমার s অরবিটাল p অরবিটাল, মানে এটা হচ্ছে 2s, এটা 2p, এটা 2s, এটা 2p, এখানে ইলেকট্রনটা চলে এলো। তার মানে এরা মিলে হচ্ছে তোমার sp2 হাইব্রিডাইজেশনটা করছে। মানে একটা s অরবিটাল আর দুটো p অরবিটাল তারা জুড়ে গিয়ে হচ্ছে তোমার তিনটে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি করলো। তাহলে 1 s অরবিটাল তার সঙ্গে তোমার 2 p অরবিটাল, সেটা তোমার তৈরি হবে হচ্ছে তিনটে sp2 হাইব্রিড অরবিটাল তৈরি হবে। আমি যা দুটো বলছি তারপরের গুলো আর বলবো না, যখন পরে হাইব্রিডাইজেশন আমি পড়াবো ভালো করে কোয়ান্টাম মেকানিক্স তখন ভালো করে তুমি বুঝতে পারবে। এবং এক্ষেত্রে এটা হবে তোমার এই C11 ψ2s প্লাস C12 ψ2px প্লাস C13 ψ2py, এইটা দিয়ে তোমার একটা sp2 হাইব্রিড অরবিটাল তৈরি হলো। এইটা হচ্ছে C21 ψ2s প্লাস C22 ψ2px
প্লাস C23 ψ2py, এটা হলো C1 ψ2s C2 ψ2px প্লাস C3 ψ2py, এরকম ভাবে লিনিয়ার কম্বিনেশন নিয়ে তোমার এই হাইব্রিড অরবিটালটা তৈরি হলো। এগুলো মানে আমি এইরকম করে একটু একটু লিখছি, তার কারণটা হচ্ছে পরে যখন আমি বন্ডিং করব, বন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু তোমাকে এই একই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, যে বন্ডিং এর ক্ষেত্রেও কিন্তু তোমার ওই এইরকম লিনিয়ার কম্বিনেশনই হবে। ঠিক আছে, তো মানে এরকমই কোএফিসিয়েন্ট লিখতে হবে, এরকম করে তোমায় করতে হবে। হ্যাঁ, শুধু এক্ষেত্রে যেমন হয়েছে যে একই অ্যাটম, তার জাস্ট বিভিন্ন অরবিটাল গুলো, আর যখন বন্ডিং তুমি তৈরি করবে তখন জাস্ট পাশাপাশি দুটো অ্যাটম আছে যাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, তাদের যে অ্যাটমিক অরবিটাল তাদের জাস্ট লিনিয়ার কম্বিনেশন তোমরা নিতে পারবে। যাকে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে হাইব্রিড অরবিটাল বা হাইব্রিডাইজেশন এটা ইম্পর্টেন্ট আছে, এবং তার জাস্ট মানে কি তুমি জাস্ট বুঝতে পারবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে হাইব্রিড অরবিটালের সিমেট্রি বের করার দুটো অ্যালাউড রাস্তা আছে। আর একটা রাস্তা হচ্ছে তুমি যদি হাইব্রিড অরবিটাল গুলো ছবি আঁকতে পারো, সেইখান থেকে তুমি ইজিলি করে ফেলতে পারছো কি হচ্ছে তো ইত্যাদি ইত্যাদি। আর ২ নম্বর রাস্তাটা হচ্ছে যে তুমি জাস্ট ওই অঙ্কের একটা মানে মানে ডিরেক্ট প্রোডাক্ট রিপ্রেজেন্টেশন তোমার মাথায় আছে, সেখান থেকে তুমি ম্যাথামেটিক্স আশ্রয় নিয়ে তুমি এই কাজটাকে করতে পারো। ঠিক আছে, আমি পরে আস্তে 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 করবো। আচ্ছা, যে কথাটা ইম্পর্টেন্ট হাইব্রিড অরবিটালের সিমেট্রি বের করার জন্য, আজকে গ্রাফিক্যালি বা ছবি দিয়ে কেমন করে করতে হবে সেইটুকু জাস্ট আমরা আলোচনা করছি আর কি। সেটা হচ্ছে যে তোমার যে আমি ওই যখন গ্রেট অর্থোগোনালিটি থিওরেম পড়িয়েছিলাম, জাস্ট কোন একটা পার্টিকুলার শেপের যদি আমি রিডিউসিবল রিপ্রেজেন্টেশনটা বের করে ফেলতে পারি, তা সেইখান থেকে যে কোন কোন ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন কতবার অ্যাপিয়ার করছে সেটা প্রজেকশন ফর্মুলা থেকে আমি বের করে নিতে পারবো। হ্যাঁ, তাহলে যেটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে ইন এ মলিকুল the hybrid orbitals are used as the base for the representation to determine the symmetry of the hybridized orbital. In a molecule, the hybrid orbitals are used as a basis for the representations to determine the symmetry of the hybridized orbital. তাহলে hybridized orbital symmetry বের করার জন্য তুমি hybrid orbitals গুলো হচ্ছে বেস হিসেবে ইউজ করবে ফর দ্য রিপ্রেজেন্টেশন অফ এ পার্টিকুলার সিমেট্রি। ঠিক আছে, আচ্ছা ধরো তোমাকে যেটা করতে হবে স্টেপ বাই স্টেপ আমি বলি, তুমি যেটা করবে প্রথমেই যে তুমি ওই হাইব্রিড অরবিটাল গুলো ছবিগুলো তার অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন গুলো তুমি আঁকো। আঁকার পরে তুমি যেটা দেখো, তাহলে প্রথমে যেটা করো তুমি ড্র দ্য হাইব্রিড অরবিটাল with its spatial orientations around the central atom. সেন্ট্রাল অ্যাটমের অ্যারাউন্ডে হাইব্রিড অরবিটাল গুলো কেমন করে ওরিয়েন্টেড আছে আর কি, সেই ছবিটা তুমি প্রথমে আঁকো। আচ্ছা, তারপর যেটা করো যে ওই যে মলিকুলটা যে পয়েন্ট গ্রুপে বিলং করছে সেই পয়েন্ট গ্রুপের সিমেট্রি অপারেশন গুলো এর উপরে কাজ করো। এটা হচ্ছে অ্যাপ্লাই দ্য symmetry operations
apply the symmetry operations of the molecule বা of the point group বলি, of the molecule না করে of the point group in which the molecule belongs, apply the symmetry operations of the point group in which the molecule belongs, কোথায় সেটা না, to apply the symmetry operations of the point groups in which the molecule belongs to all these hybrid orbitals. হাইব্রিড অরবিটাল আমি ছবি এঁকে ফেলেছি, তার এক্স ওয়াই জেড ওরিয়েন্টেশনস গুলো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এবারে ধরো ওয়াটার মলিকুল তুমি কনসিডার করছো, তার ক্ষেত্রে চারটে যে হাইব্রিড অরবিটাল তারা বেসিক্যালি মানে বন্ডিংটা দেখলে, বন্ডিং এবং লোন পেয়ারের ওরিয়েন্টেশনটাকে দেখলেই তুমি বুঝতে পারবে, বা তার শেপ সম্বন্ধে ধারণা থাকলে তুমি বুঝতে পারবে যে হাইব্রিড অরবিটাল বেসিক্যালি কেমনভাবে ওরিয়েন্টেড আছে। তাহলে সেই হাইব্রিড অরবিটালসের উপরে তুমি বেসিক্যালি সিমেট্রি অপারেশনগুলোকে কাজ করবে। এবং কোন কোন সিমেট্রি অপারেশনগুলোকে কাজ করবে না, ওই যে মলিকুলটা লেস ওয়াটার মলিকুল, হ্যাঁ, সেই ওয়াটার মলিকুলটা একটা পার্টিকুলার পয়েন্ট গ্রুপে বিলং করে, সেটা C2B পয়েন্ট গ্রুপ। আর C2B পয়েন্ট গ্রুপেতে কতগুলো চারটে ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন আছে, E, C2, সিগমা বি আর সিগমা ভি প্রাইম। সেই সিমেট্রি অপারেশনগুলো তুমি হাইব্রিড অরবিটালসগুলোর উপরে কাজ করাও। তাহলে অ্যাপ্লাই দ্য সিমেট্রি অপারেশনস অফ দ্য পয়েন্ট গ্রুপ ইন হুইচ দ্য মলিকুল বিলংস টু অল দিস, দিসটা দুবার হয়ে গেছে, টু অল দিস হাইব্রিড অরবিটাল। এটা আর তারপরে স্টেপে তুমি কি করবে, মানে এটা আমি স্টেপস গুলোকে বলছি আর কি, পরপর করে। তারপরে স্টেপে তুমি কি করবে, আচ্ছা তুমি যেটা পাবে সেটা মানে তুমি এই সিমেট্রি অপারেশন গুলো কাজ করে তুমি ক্যারেক্টার গুলোকে পেয়ে যাও আর কি। ফাইন্ড দ্য characters of all the symmetry operations which gives a reducible representation. এবারে এই সিমেট্রি অপারেশনগুলোকে যখন কাজ করাবে, কাজ করিয়ে কেমন করে ক্যারেক্টার বের করতে হয় আমার জানা আছে। ক্যারেক্টার বের করার রাস্তা আমি জাস্ট শিখিয়ে দেবো, যে আমি ক্যারেক্টারগুলোকে বের করবো অফ অল দ্য সিমেট্রি অপারেশন ইন হুইচ এ রিডিউসিবল রিপ্রেজেন্ট মানে সরি কি বলো, ফাইন্ড দ্য ক্যারেক্টার্স অফ অল দ্য সিমেট্রি অপারেশন হুইচ গিভস এ রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। আর এখানে একটা কথা বলি, যে এই যে তুমি ক্যারেক্টারগুলোকে বের করবে, ক্যারেক্টারগুলো কেমন করে বের করবে দেখো, এই যে তুমি ক্যারেক্টার অফ দ্য হাইব্রিড অরবিটালস corresponding to a particular symmetry operation, একটা হাইব্রিড অরবিটাল তুমি নিয়েছো, এখানে আর সিমেট্রি অপারেশনটাকে কাজ করানো হচ্ছে, তার জন্য যে ক্যারেক্টারটা হবে সেটা কি, মানে ওই যেটা আমরা শিখিয়েছিলাম যে নাম্বার অফ অরবিটাল মানে এই পার্টিকুলার ক্ষেত্রে হাইব্রিড অরবিটাল, নাম্বার অফ হাইব্রিড অরবিটালস হুইচ do not change its position and direction। আর যখন সিমেট্রি অপারেশনটাকে কাজ করাবো, হ্যাঁ, সেটা হচ্ছে যে নাম্বার অফ হাইব্রিড অরবিটালস হুইচ ডু নট চেঞ্জ ইটস পজিশন অ্যান্ড ডিরেকশন মাইনাস নাম্বার অফ হাইব্রিড অরবিটালস হুইচ do not change its position but change its direction। তাহলে তুমি হাইব্রিড অরবিটাল সিমেট্রি বের করার জন্য, মানে ক্যারেক্টার বের করার জন্য তোমাকে কি করতে হচ্ছে, এইটা আমি এই রুলটা অনেকবার শেখানো হয়েছে। একটা হচ্ছে তুমি দেখো কতগুলো হাইব্রিড অরবিটাল তার মানে সিমেট্রি অপারেশনটা কাজ করানোর জন্য কতগুলো হাইব্রিড অরবিটাল তার বেসিক্যালি পজিশন এবং ডিরেকশন পাল্টাচ্ছে না, মানে পজিশনও পাল্টাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে তোমার বলবো যে সাইনটাও পাল্টাচ্ছে না, ঠিক আছে। আর তার সঙ্গে বিয়োগ করে দেওয়া যে পজিশন পাল্টাচ্ছে না,
কিন্তু ডিরেকশন পাল্টে যাচ্ছে, ঠিক আছে? এইটা ডিরেকশন পাল্টে গেছে, রিভার্স হয়ে যাচ্ছে আর কি। তাহলে সেইটা থেকে তুমি বেসিক্যালি ক্যারেক্টার পেয়ে গেলে, এবং সেই ক্যারেক্টারগুলোর থেকে তুমি জাস্ট একটা রিডিউসেবল রিপ্রেজেন্টেশন পেয়ে যাচ্ছ। আর তারপরে যেটা তোমায় করতে হচ্ছে যে ফাইন্ড দ্য irreducible representation from the reducible representation using the projection formula। মানে ধরো আমি যদি i এর irreducible representationটা কতবার বিলং করছে আমি দেখতে চাই, মানে ওই যে রিডিউসিবল রিপ্রেজেন্টেশন সেখানে i এর irreducible representation কতবার বিলং করছে তুমি দেখতে চাই, সেটা কি করতে হয়? প্রথমে হচ্ছে 1/h করতে হয়, যেখানে h-টা হচ্ছে তোমার যেটাকে বলা হয় মানে অর্ডার অফ দ্য গ্রুপ আর কি, মানে কতগুলো তোমার বেসিক্যালি ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন আছে আর কি, সেটা বেসিক্যালি তোমার এইচ, সেটাকে তোমাকে প্রথমে লিখতে হবে এটা। আর তার সঙ্গে সঙ্গে যেটা আমি জাস্ট এই সাম ওভার অল আর কাই আই আর কমপ্লেক্স থেকে আছে কাই আই আর স্টার কাই আর, এটা ঠিক আছে? এই হচ্ছে তোমার বেসিক্যালি ফর্মুলাটা হলো। তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করে তুমি জাস্ট বুঝে নিতে পারবে যে কোন একটা পার্টিকুলার মানে কোন একটা পার্টিকুলার ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন কতবার অ্যাপিয়ার করছে, সেটা ei হচ্ছে 1/8 সামেশন ওভার আর কাই আই আর তার কমপ্লেক্স কনজুগেট দিলাম ইনটু কাই আর। এই প্রজেকশন ফর্মুলা ইউজ করে তুমি এই কাজটাকে করতে। তাহলে এবার আমি একটা স্পেসিফিক এক্সাম্পলে আসছি, ঠিক আছে? তাহলে বোঝা গেল আমি স্টেপ বাই স্টেপ কি করছি, একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমি যেটা যেটা যদি দেখি যে এখানে এইখান থেকে বেসিক্যালি স্টেপস ইনভলভ আর কি, স্টেপ ইনভলভ 1 নম্বরে এইটা করব, 2 নম্বরে এইটা করব, 3 নম্বরে বেসিক্যালি এইটা করব, আর 4 নম্বরে হচ্ছে তোমার বেসিক্যালি এই কাজটাকে করে নেব। এবার আমি স্পেসিফিক এক্সাম্পল আসি। ধরো জলটাকে দিয়ে স্টার্ট করছি, তার পয়েন্ট গ্রুপটা কি C2B পয়েন্ট গ্রুপ, ঠিক আছে? আর ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন গুলো কি কি আছে? E C2 সিগমা ভি প্রাইম। C2টা অবশ্যই জেড অ্যাক্সিস বরাবর রোটেশনটা ঘটছে, আর সিগমা ভি আর সিগমা ভি প্রাইম এই যখন তুই আলোচনা করছি তখন তুমি ওই মানে যেটা ভাববে আর কি, মানে ধরো তুমি এতে কি বলবো, তোমার এক্সেড প্লেন ধরবে না তুমি, মানে আমি বলছি সিগমা ভিটাকে যদি ধরো এইটা যদি সিগমা এক্সেড বলো, এইটা হচ্ছে তুমি সিগমা ওয়াই জেড বলবে, যেটা করবে তুমি কনসিস্টেন্টলি ফলো করবে আর কি। এটা হচ্ছে সিগমা এক্সেড, এটা হচ্ছে সিগমা ওয়াই জেড, এরকম ভাবে তুমি ভাবতে পারো। তাহলে দেখো, তাহলে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে আমি দেখতে চাইছি তার মানে হাইব্রিড অরবিটালস গুলো তাদের সিমেট্রিক্যাল বের করতে চাইছে। আচ্ছা, ওয়াটার মলিকুল সেক্ষেত্রে যেটা তুমি দেখতে পাচ্ছ যে দুটো বন্ড পেয়ার আছে আর তার দুটো লোন পেয়ার আছে, মানে তার যদি মানে কি বলবো, তার যে টাইপের স্ট্রাকচারে তুমি কনসিডার করো, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, আর তার সঙ্গে কিন্তু তোমার দুটো বেসিক্যালি লোন পেয়ার আছে, এ একটা ধরো লোন পেয়ার আছে, এ একটা ধরো লোন পেয়ার আছে, ঠিক আছে? এবং সেই লোন পেয়ার গুলো কোন একটা অরবিটালে আছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এক্ষেত্রে যে এ যেহেতু মানে তোমার এই পার্টিকুলার মলিকুলটার অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন তোমায় বলে দিচ্ছে 4টে হাইব্রিড অরবিটাল এখানে ইনভলভ থাকতে পারে, এবং 4টে হাইব্রিড অরবিটালকে যদি φ1 φ2 φ3 φ4 বলো, এটা কেমন দাঁড়াচ্ছে ধরো তুমি জাস্ট যদি এটাকে অক্সিজেনটাকে মাথায় রেখে তুমি জাস্ট ধরো আমি আমি মোটামুটি করে স্কেমাটিক্যাল একটা ছবি জাস্ট তোমায় দেখাচ্ছি, এই হচ্ছে এই, বা মানে অ্যাকচুয়ালি যদি লোন পেয়ারগুলোকে এরকম করে দেখাচ্ছি, এটা এক কাজ করি না, ছবিটাকে না ওখানে অন্যভাবে বলি, তাহলে টেট্রাহেড্রাল জিনিসটা তোমার একটু বুঝতে অসুবিধা হবে।
এর এর উল্টো দিকের লোকগুলো আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট এইটুকু দেখাচ্ছি, মানে এটা জাস্ট উল্টো দিকের গুলো দেখালে বড্ড ক্লামজি দেখতে হয়ে যাবে, আমি শুধু এইটুকু জিনিস আমার দেখাচ্ছি। এই হচ্ছে 4টে অরবিটাল। হুম, মানে আসলে কি বলবো, মানে এই ছবিগুলো এত বাজে আমার দেখতে হয়ে যাচ্ছে না। আমি স্কেলিটনটা এখন আঁকবো না আর কি, মানে স্কেলিটনটাকে না এঁকে ছবিগুলোকে দেখাতে চাইছি। ধরো জাস্ট এখানে অক্সিজেন আছে, তো আমি স্কেলিটনটাকে ডটেড লাইন দিয়ে জাস্ট টেনে দেখাইছি, ঠিক আছে? এটা হচ্ছে টেট্রাহেড্রাল এই ছবিটাকে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবারে এইখানে তোমার এই দিকটা প্লাস 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 প্লাস, এইটা এটার উল্টো দিকে একটা ছোট্ট লোভ থাকতে পারতো, যে ছোট্ট লোভটা তোমার নেগেটিভ হতো আর কি। এই ছোট্ট লোভ একটা থাকতে পারতো, কিন্তু তোমার নেগেটিভ হতো। এটা নিয়ে আমি অত ছবিতে ভালো করে বুঝতে পারবো না, সেটা দেখাচ্ছি। আর এবারে কথাটা হচ্ছে এই যে মানে অরবিটাল গুলো, একটাকে ফাই ওয়ান বলো, একটা ফাই টু বলো, একটা ফাই থ্রি বলো, একটা ফাই ফোর বলো। তার মানে ফাই ওয়ান, ফাই টু, ফাই থ্রি, ফাই ফোর, এটা হচ্ছে আর 4 হাইব্রিড অরবিটাল। এই চারজন হচ্ছে তোমার 4টে হাইব্রিড অরবিটাল, ঠিক আছে? আর এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে তুমি যখন ক্যারেক্টার বের করব, দেখো কি করছি না, ক্যারেক্টার অফ ই এটা যখন দেখতে চাইছি, সেটা কি হবে, যখন ই এই সিমেট্রি অপারেশনটা মানে আইডেন্টিটি অপারেশনটা কাজ করবে, তখন আমি দেখতে হবে যে এই যে হাইব্রিড অরবিটালস গুলো আছে, সেই হাইব্রিড অরবিটালস কতগুলো পজিশন বা ডিরেকশন কিচ্ছু পাল্টাচ্ছে না, আর চারজনেরই কিচ্ছু পাল্টাবে না, মাইনাস পজিশন পাল্টাচ্ছে কিন্তু ডিরেকশন পাল্টে গেছে, সেটা কাউকে পাচ্ছি না, সেটা 4 হয়ে গেল। তার মানে আচ্ছা, কাই অফ সি টু যখন কাজ করাবে তখন কি হচ্ছে, দেখো দেখো যখন তুমি সি টুটাকে কাজ করাচ্ছ, এবং সি টুটা যদি তুমি ধরে নাও যে এক্ষেত্রে মানে যেটা ব্যাপার যে ছবিতে যে অ্যাকচুয়ালি এইখানে আমি ছবিটা হয়তো অতটা ভালো করা হয়নি, যে আমি আমি যদি একটা টেট্রাহেড্রাল মলিকুলে যখন তুমি জেড অ্যাক্সিসটাকে কনসিডার করবে, দেখবে কেউই কিন্তু অ্যালং দ্য জেড অ্যাক্সিস বরাবর থাকে না। তোমার জানি না মনে আছে কিনা, টেট্রাহেড্রাল মলিকুলের ক্ষেত্রে, তো সিসিএল ফর ইত্যাদি মলিকুলের ক্ষেত্রে একটা ওই কিউব এঁকে তা সেইখানে তোমার জাস্ট এগুলো কেমন হয়, মানে টেট্রাহেড্রনটাকে তার মধ্যে ফিট করলে যেমন হয়, সেটাকে তুমি খেয়াল রাখো। তো সেই পার্টিকুলার দেখবে তুমি যে যে তোমার মানে মানে পজিশন এবং ডিরেকশন দুটোই পাল্টাচ্ছে না, এরকম তুমি কাউকে পাবে না। আর পজিশন পাল্টাচ্ছে কিন্তু ডিরেকশন পাল্টাচ্ছে, সেটাও তুমি কাউকে পাবে না। ওই জন্য এটা বেসিক্যালি তোমার 0 মাইনাস 0 অ্যাকচুয়ালি তোমার 0 হয়ে যাচ্ছে। মানে এটা এটা আমি বোঝাতে পারছি কিনা জানি না, যে ধরো এই ওয়াটার মলিকুল যখন তুমি কনসিডার করছো না, একটু খেয়াল করো, ধরো ওয়াটার মলিকুল যখন তুমি বলছো, ওয়াটার মলিকুলের ক্ষেত্রে এইটাকে তুমি ধরে নাও জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস ধরো, তাহলে মলিকুলার প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেনে হচ্ছে এইখানে একটা এইচ রইলো, আর এখানে একটা ধরো এইচ রইলো, এক্স ওয়াই প্লেন। বাকিগুলো কি হবে, বাকিগুলো হচ্ছে তোমার একটা সার্টেনলি হচ্ছে তোমার এর মানে তোমার এক্স ওয়াই প্লেনে যদি থেকে যায় এটা, একটা হচ্ছে তোমার এই যে খাতার যে প্লেনটা, খাতার প্লেনের মানে পিছনের দিকে, আর একটা হচ্ছে যে খাতার যে প্লেনটা, খাতার প্লেনের হচ্ছে তোমার বেসিক্যালি উপরের দিকে এইটা। এইখানে তোমার লোন পেয়ার গুলো থাকবে, তাই না? তার মানে আমি যদি এইটাকে জেড অ্যাক্সিস বলে দিই আর এই মলিকুলটা এক্স ওয়াই প্লেনে আমি নিই, তাহলে কিন্তু দেখো তুমি এই যে 4টে অরবিটাল ওরিয়েন্টে থাকবে, এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর, কোনোটাই কিন্তু জেড অ্যাক্সিসকে কন্টেন্ট করে নয়। তাহলে তুমি যখন ঘোরাবে তখন কিন্তু সবাইরই পজিশন পাল্টে যাবে, সেখানে 0 মাইনাস 0 ইকুয়াল টু তোমার 0 হয়ে গেল। আর এবারে পরেরটা যখন কাই তুমি লেটসে সিগমা ভিটাকে করছো, সিগমা ভি তোমার এক্সজেড প্লেন, তাহলে মলিকুলার প্লেনটাকে তুমি এক্সজেড প্লেন করো, তাহলে দুজনের কিছু পাল্টাচ্ছে না, মানে তোমার বেসিক্যালি এই ওয়েস্টটা এবং এই ওয়েস্টটা এদের কিছু পাল্টাচ্ছে না, এবং ডিরেকশনে কিছু পাল্টাচ্ছে না, মাইনাস তোমার পজিশন পাল্টাচ্ছে না কিন্তু ডিরেকশন পাল্টে যাচ্ছে,
এরকম সংখ্যাটা হচ্ছে তোমার বেসিক্যালি 0। তুমি যদি এক্স ওয়াই প্লেন নাও, দেখো এক্স ওয়াই প্লেন যদি নাও মলিকুলটাকে, তাহলে কি হবে তোমার এই পার্টিকুলার কেসে তোমার যে এই দুটো যে বড় বড় আছে, মানে আমি জাস্ট একদম যদি এইটা অক্সিজেন ধরে নিয়ে তোমার এই যে অরবিটালটা আছে একদম এই অ্যাক্সিস বরাবর, আর এই যে অরবিটাল আছে একদম এই যে অ্যাক্সিস বরাবর, এটা মাইনাস সাইন ধরো, এটা মাইনাস সাইন ধরো, আর এইটা হচ্ছে তোমার প্লেনের জাস্ট নিচে, আর এইটা হচ্ছে তোমার প্লেনের জাস্ট উপরে। তাহলে এবারে এক্সজেড প্লেন মানে হচ্ছে তোমার এখানে কি হচ্ছে না, এক্সজেড প্লেন মানে হচ্ছে এই যে এইটা যদি তোমার ফাই 1, এটা ফাই 2, এটা ফাই 3, এটা ফাই 4 বলো, তাহলে ফাই 2 আর ফাই 3 তাদের পজিশন এবং ডিরেকশন কিচ্ছু পাল্টানো না। আর পজিশন পাল্টানো কিন্তু ডিরেকশন পাল্টে গেছে সেরকম কেউ নাই, তাহলে সেটা হয়ে গেল তোমার 2 হয়ে গেল। ঠিক একই রকম ভাবে কাই অফ সিগমা ভি প্রাইম যদি করো, মানে যদি মানে এক্স জেড প্লেনটাকে মানে এক্স জেড একটা ওয়াই জেড প্লেনটাকে করো, তো ওয়াই জেড প্লেনটাকে যদি তুমি করো, তাহলে এক্ষেত্রেও ঠিক একই রকম করে তুমি জাস্ট দুজন তার পজিশন ডিরেকশন কিচ্ছু পাল্টাচ্ছে না এটা, মানে সেখানে কি হচ্ছে তখন এই ফাই মানে এটা যদি ফাই 1 ফাই 1 ফাই 2 ফাই 3 ফাই 4 ধরো, তাহলে এক্সজেড প্লেন যখন তুমি কনসিডার করছো তখন ফাই 2 আর ফাই 3 তাদের পজিশন ডিরেকশন পাল্টাচ্ছে না, আর যখন ওয়াই জেড তুমি কনসিডার করবে তখন ফাই 1 আর ফাই 4 তাদের পজিশন ডিরেকশন কিছু পাল্টাবে না। দেখো তো জাস্ট 4টে সিমেট্রি অপারেশন কাজ করলে এই ছবি থেকে তুমি কি বুঝতে পারছো যে জাস্ট ক্যারেক্টারগুলো কেমন করে বেরোলো? এটা তোমার কাছে পরিষ্কার কি? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? তাহলে এবারে দেখো জাস্ট সিম্পলি এই ই আছে, সি2 আছে, সিগমা ভি আছে, সিগমা ভি প্রাইম আছে, ক্যারেক্টারগুলো কি হলো? ক্যারেক্টারগুলো কি কি আসছে না তোমার বেসিক্যালি এখানে এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, তাহলে এইটা হচ্ছে তোমার একটা রিডিউসেবল রিপ্রেজেন্টেশন। এটা একটা রিডিউসেবল রিপ্রেজেন্টেশন হলো 4022 এটা। আচ্ছা এবারে তোমার নাম্বার অফ টাইমস, আচ্ছা তার আগে একটা কাজ করি, আচ্ছা এগুলো তো মানে জানো তুমি, তবু একবার বলে দিচ্ছি, তাহলে ক্যারেক্টার টেবিলটা একবার এখানে লিখে নিই, তাহলে তোমার করতে সুবিধা হবে। একটা জিনিস আমি পুরো করে দেখাই, ক্যারেক্টার টেবিল ফর সি2ভি পয়েন্ট গ্রুপ, হ্যাঁ, ক্যারেক্টার টেবিল ফর সি2ভি পয়েন্ট গ্রুপ, সরি সি2ভি পয়েন্ট গ্রুপ 1 2 3 4। এই এখানে ই আছে, সি2 আছে, সিগমা ভি আছে, সিগমা ভি প্রাইম আছে, এটা তোমার এরিয়া সি, এটা হচ্ছে এরিয়া 4, এটা A1 সিমেট্রি, এটা A2 সিমেট্রি, এটা B1 সিমেট্রি, এটা B2 সিমেট্রি, 1 1 1 1 1 1 minus 1 minus 1 1 minus 1 1 minus 1 1 minus 1 minus 1 1, এটা ঠিক আছে। আচ্ছা এবারে এইখানে তুমি জাস্ট যদি এটাকে দেখে নাও, মানে আমি বলছি যে এরিয়া 3 এবং এরিয়া 4 এটা এক্ষুনি লাগবে না, কিন্তু আমাদের পরে লাগবে বলে আমি একটু এখানে লিখে রেখে দিচ্ছি আর কি, যে জেডটা এখানে থাকবে, আর জেডটা এখানে থাকবে, আর এক্স আর আর ওয়াই এখানে রইলো, আর ওয়াই আর আর এক্স এখানে রইলো, আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারা এখানে থাকবে, এক্স ওয়াইটা এখানে রইলো, এক্স জেডটা এখানে রইলো, ওয়াই জেডটা তোমার এখানে রইলো। এইটা হচ্ছে তোমার মোটামুটি ভাবে সি2ভি পয়েন্ট গ্রুপের জন্য ক্যারেক্টার টেবিল। আর এবার আমি দেখতে চাইছি যে এই যে রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা আছে, সেই রিডিউসেবল রিপ্রেজেন্টেশনে A1 A2 B1 B2
তো b1 b2 এটা b1 b2 কতবার অ্যাপিয়ার করছে, তাহলে জাস্ট নাম্বার অফ টাইমস the irreducible representations number of times the irreducible representations can be obtained from the reducible representation. এটা হচ্ছে a of a1, a of a2, a of b1 আর a of b2 এটা। তাহলে কত হবে 1 এর 4, কারণ এক্ষেত্রে তোমার এটা হচ্ছে 4, মানে 4 থেকে তো ডিস্টিংক্ট সিমেট্রি অপারেশন আছে সিটিপি পয়েন্ট গ্রুপের ক্ষেত্রে, সেখানে অর্ডার অফ দ্য গ্রুপ হচ্ছে 4, সেটা আমি লিখলাম। আচ্ছা, এবারে তোমার যেটা করতে হবে যে মানে ওই যে প্রজেকশন ফর্মুলা তুমি বসাচ্ছ 1 এর 4 হয়ে গেল, তাহলে যেটা হবে 4 ইন্টু 1, 0 ইন্টু 1, 2 ইন্টু 1, 2 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে তোমার মানে আমি এইভাবে লিখছি না, 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এইটা তাহলে কত হচ্ছে বলো তো? এটা তোমার 2 হয়ে গেল, তাই তো? এইটা এই যে 2 হলো। আচ্ছা, ঠিক পরেরটা যখন a2 বলছি 1 এর 4, 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 0 প্লাস মাইনাস 1 ইন্টু 2 প্লাস মাইনাস 1 ইন্টু 2, এটা বেশিরভাগ তোমার 0 হয়ে গেল। তারপরে 1 এর 4, 1 ইন্টু 4 প্লাস মাইনাস 1 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 2 প্লাস মাইনাস 1 ইন্টু 2, এটা তোমার 1 হয়ে গেল। আর b2টা হচ্ছে 1 এর 4, 1 ইন্টু 4 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1, মাইনাস 1 ইন্টু 0 প্লাস মাইনাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, এইটা কত হচ্ছে? এটা মাইনাস 2 প্লাস 2 কেটে চলে যাচ্ছে, কি করলাম 1 মাইনাস 1 মাইনাস 1 2, তাই তো? 1 মাইনাস 1 মাইনাস 1 1, সরি 1 মাইনাস 1 মাইনাস 1 1, তাহলে সেটা আবার 1 হয়ে গেল। এটা এটা 1, এইটা। তাহলে দেখো জাস্ট আমার কোন ইররিডিউসিবল রিপ্রেজেন্টে কতবার বিলং করছে আমি দেখতে পাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে যে জাস্ট এইটা যে রিডিউসিবল রিপ্রেজেন্টেশনসটা, সেটাকে তুমি লিখতে পারছো 2a1 সিমেট্রি প্লাস b1 সিমেট্রি প্লাস b2 সিমেট্রি। তার মানে দেখো পরিষ্কার এখানে এই যে চারটে যে অ্যাকচুয়ালি হাইব্রিড অরবিটাল ছিল, সেই চারটে হাইব্রিড অরবিটাল তার মধ্যে দুজন হচ্ছে a1 সিমেট্রির মধ্যে বিলং করবে, একজন হচ্ছে b1 সিমেট্রির মধ্যে বিলং করবে, একজন হচ্ছে b2 সিমেট্রির মধ্যে বিলং করবে, এইটা। তাহলে এবার তুমি দেখো জাস্ট এই a1 সিমেট্রিতে কে কে আছে না, এরিয়া 3 থেকে তুমি বুঝতে পারবে যে এস অরবিটাল সবসময় a1 সিমেট্রিতে বিলং করে, তার সঙ্গে সঙ্গে পিজেডটা, তাহলে এস অরবিটাল থাকছে আর পিজের অরবিটাল থাকছে, যেটা বেসিক্যালি a1 সিমেট্রিতে বিলং করে। আচ্ছা, b1 সিমেট্রি থেকে বিলং করছে এরিয়া 3 তে দেখো তোমার বেসিক্যালি এক্স অর্থাৎ px অরবিটালটা বিলং করছে। আচ্ছা, b2 সিমেট্রি থেকে বিলং করছে ওয়াই মানে বেসিক্যালি py-টা বিলং করছে, py মানে আমি বলেছিলাম এক্স ওয়াই জেডটা যে সিমেট্রিতে বিলং করবে তোমার পিএক্স পিওয়াই পিজেডটা সেই সিমেট্রিতে বিলং করবে। তার মানে a1 সিমেট্রিতে যে দুটো অ্যাটমিক অরবিটাল আছে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পিজেড, আর b1 সিমেট্রিতে পিএক্স আছে আর b2 সিমেট্রিতে হচ্ছে পিওয়াই আছে। তার মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে যখন এই মানে এরা এই লিনিয়ারলি কম্বাইন করে তোমার হাইব্রিড অরবিটাল তৈরি করেছে, তার মানে যেটা সেখানে যে 1 এস অরবিটাল তার সঙ্গে কম্বিনেশনটা হয়েছে দেখো সি পি অরবিটাল হচ্ছে কম্বিনেশন হয়েছে, তার মানে করসপন্ডিং এই অরবিটালটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড অরবিটাল, sp3 হাইব্রিড অরবিটাল, ঠিক আছে? এটা হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল। আচ্ছা, আর একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আর একটা হতে পারতো যে ধরো এস আর ডি জেড স্কোয়ার, আর তার সঙ্গে সঙ্গে এরা দুজন b1 এবং বি সিমেট্রির মধ্যে হচ্ছে ডি এক্স জেড ডি ওয়াই জেড তারাও থাকতে পারে। মানে আরেকটা যেটা হতে পারে দেখো যে হয়তো a1 সিমেট্রিতে তোমার যেমন একটা এস অরবিটাল ইনভলভ থাকতে পারে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ডি জেড স্কোয়ার অরবিটালটা বিলং করতে পারে, আর b1 সিমেট্রিতে হচ্ছে ডি এক্স জেডটা বিলং করছে, আর ডি এক্স জেডটা বিলং করছে, আর
বি টু সিমেট্রি ডি ওয়াই জেডটা বিলং করছে, এটা ডি এক্স জেড এটা থাকছে, আর বি টু সিমেট্রিতে হচ্ছে ডি ওয়াই জেড বিলং করছে। তাহলে এইখান থেকে তোমার এস ডি থ্রি হাইব্রিডাইজেশন এটাও কিন্তু সিমেট্রি অ্যালাউড। হ্যাঁ, এটা কিন্তু সিমেট্রি অ্যালাউড, কিন্তু এগুলো আর সিমেট্রিতে কোথাও কিন্তু আটকাচ্ছে না। যেমন একটা এসের সঙ্গে তিনটে পি যেমন হাইব্রিড অরবিটাল তৈরি করতে পারে, কারণ প্রত্যেকটা সিমেট্রি তুমি পেয়ে গেছো। অ্যাট দ্য সেম টাইম যদি এরিয়া ফোরটাকে কনসিডার করো, এরিয়া ফোরে তো ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা সব ডি জেড স্কোয়ারের মধ্যে পড়লো। এবারে এক্স ওয়াই এক্স জেড আর ওয়াই জেড এর মধ্যে দেখো এক্স জেড এবং ওয়াই জেড তারাও তোমার বেসিক্যালি ওই বি ওয়ান বি টু সিমেট্রিতে বিলং করছে। আর এ ওয়ান সিমেট্রিতে যেমন যেমন তোমার মানে এস অরবিটাল থাকতে পারতো আর কি, তার সঙ্গে সঙ্গে কিন্তু পিজেড অরবিটাল থাকতে পারতো বা ডি জেড স্কোয়ার অরবিটাল থাকতে পারতো আর কি। তো এইগুলো হচ্ছে, এটাও দেখো আমি আমি একটা পসিবিলিটি বললাম আর কি, এস ডিসি সেটাও কিন্তু এটা সিমেট্রি অ্যালাউড, বাট যেটা ইম্পর্টেন্ট বাট এনার্জেটিক্যালি আনফেভারেবল। কারণ এস আর পি টু এস আর টু পি তারা এনার্জেটিক্যালি খুব কাছাকাছি। তা তোমার তো প্রথমে হচ্ছে ওই প্রমোশন হতে হবে, মানে করে আনফেয়ার ইলেকট্রনটা হতে হবে। গাউসের ইলেকট্রনিক কনফিগারেশন তো ইলেকট্রনটা এস অরবিটালে থাকে, সেখান থেকে পিতে সহজে চলে যেতে পারে, কিন্তু ডিতে চলে যেতে গেলে অনেকটা এনার্জি লাগবে। এবার অনেকটা এনার্জি তোমার লেগে গেল কিন্তু ডিরেকশনাল ক্যারেক্টার বেড়ে যাওয়ার জন্য বা এক্সটেন্ট অফ ওভারল্যাপ বেড়ে যাওয়ার জন্য বা বন্ডটা বেশি স্ট্রঙ্গার হয়ে যাওয়ার জন্য যে এনার্জিটা আমার রিগেন হবে, সেটা কিন্তু ওই প্রমোশনের জন্য যে এনার্জি থাকে সেটাকে কম্পেনসেট করতে পারবে না। সিমেট্রি অ্যালাউড বাট এনার্জেটিক্যালি আনফেভারেবল। সেখানে তুমি জোর করে এটাকে ভাবতে পারো সিমেট্রি দিয়ে সিমেট্রি অ্যালাউড হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু এনার্জেটিক্যালি অ্যালাউড হবে না। তো দেখো এক্ষেত্রে তুমি যেটা দেখতে পেলে যে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে, সেটা তুমি দেখতে পেলে। বোঝাতে পারলাম জিনিসটা কি হলো? তাহলে এবার আমি কতগুলো প্রবলেম তোমাকে বলছি, তুমি একটু বাড়িতে কষবে। ধরো অ্যামোনিয়া মলিকুল, আচ্ছা অ্যামোনিয়া মলিকুলের ক্ষেত্রে আমি কতগুলো জিনিস তোমাকে বলে দিচ্ছি, রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা রিডিউসেবল রিপ্রেজেন্টেশন থেকে এটা হবে না, সেটা তুমি দেখবে এটা বেরোবে হচ্ছে তোমার 2a1 প্লাস ই। মানে রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা যখন তুমি একদম ওই প্রথম তিনটে স্টেপ ফলো করে যখন তুমি ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশনগুলো বের করবে, সেটা দুটো ওয়ান সিমেট্রি পাবে, একটা ই সিমেট্রির মধ্যে পাবে। আর ই সিমেট্রি মানে ডিজেনারেট। আচ্ছা এইখানে পয়েন্ট গ্রুপ তো সি3বি পয়েন্ট গ্রুপ, এক্ষেত্রে পয়েন্ট গ্রুপটা কিন্তু সি3বি পয়েন্ট গ্রুপ। সি3বি পয়েন্ট গ্রুপে হচ্ছে তোমার এ1 এ2 আর ই সিমেট্রি আছে। তাহলে দেখা যায় দুটো এ1 সিমেট্রি আর একটা ই সিমেট্রি, এবং সেখান থেকে তুমি এই পার্টিকুলার ক্ষেত্রে দেখবে হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3। এটা তুমি চেক করবে, এটা তোমাকে হোমওয়ার্ক দিলাম। যেমনটা আমি ওয়াটার মলিকুলের ক্ষেত্রে করলাম, সি2বি পয়েন্ট গ্রুপটাকে মাথায় রেখে তুমি অ্যামোনিয়া মলিকুলটাকে জাস্ট রেখে এই কাজটাকে করবে আর কি। আচ্ছা তারপরে ধরো ধরো আমি মিথেনের কথা বলছি। মিথেন সেটাকে টেট্রাহেড্রাল পয়েন্ট গ্রুপ। আচ্ছা মিথেনের ক্ষেত্রে এই যে হাইব্রিড অরবিটালের যে করসপন্ডিং রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা তুমি দেখবে a1 প্লাস t1, এই সিমেট a1 প্লাস t2, এটা করে দেখবে এটা a1 প্লাস t2 মানে একটা সিংলেট আর করসপন্ডিং ট্রিপলেট, এবং এইখান থেকে তুমি দেখবে আলটিমেটলি sp3টাই পাবে। এটা সবার ক্ষেত্রেই তোমার sp3 হাইব্রিডাইজেশন, কিন্তু দেখো বিভিন্ন বিভিন্ন পয়েন্ট গ্রুপ, একটা ক্ষেত্রে c2v, একটা ক্ষেত্রে c3v, একটা হচ্ছে টেট্রাহেড্রাল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা তারপরে ধরো তোমার BCl3 or BF3, এদের পয়েন্ট গ্রুপটাকে D3H পয়েন্ট গ্রুপ, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার কেসে যে রিডিউসেবল রিপ্রেজেন্টেশন ফর দ্য হাইব্রিড অরবিটাল, সেটাকে যদি তুমি ভেঙে লেখো, সেটা বেরোবে তোমার a1 প্রাইম প্লাস ই প্রাইম, a1 প্রাইম প্লাস ই প্রাইম হবে এইটা। তাহলে এখানে একটা দুটো তোমার একটা আর দুটো মানে টোটাল তিনটে ইনভলভ হয়েছে। সেখানে এই ক্ষেত্রে হাইব্রিডাইজেশনটা সেটা তুমি করে দেখবে এটা sp2 হাইব্রিডাইজেশন। হ্যাঁ, আরো হয়তো পসিবিলিটি থাকতে পারে, সেটা হয়তো মানে তোমার এস এর সঙ্গে পি জুড়ে না গিয়ে এস এর সঙ্গে ডি জুড়লো, কিন্তু একটা এনার্জির একটা ব্যাপার আছে আবার, যে তোমার সিমেট্রি দিয়ে হয়তো অ্যালাউড হয়, কিন্তু এনার্জি থেকে সেটা ফরবিডেন হয়ে যাচ্ছে। তাহলে হোমওয়ার্ক আমি এই অ্যামোনিয়াটা তোমাকে করতে দিচ্ছি, CH4টাকে করতে দিচ্ছি, BCl3 বা BF3 এগুলোকে করতে দিচ্ছি D3H পয়েন্ট গ্রুপে। আচ্ছা ধরো HCF4 এটা D4H পয়েন্ট গ্রুপে বিলং করে, সেটা D4H
এক্ষেত্রে কি রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা XCF4 এর ক্ষেত্রে রিডিউসেবল রিপ্রেজেন্টেশন তুমি করবে, করে দেখবে এটা বেরোবে A1G প্লাস B2G প্লাস EU, এটা হয়ে যাবে। তো এখানে একটা দুটো আর দুটো চারটে তোমার ইনভলভ হচ্ছে। এবং এই পার্টিকুলার কেসে যেটা হয় DSP2, এইটা হবে তোমার হাইব্রিডাইজেশনটা, সেটা তুমি একটু দেখে নিতে পারো। আর একটা ধরো তোমায় আমি বলছি হচ্ছে SF6 অক্টাহেড্রাল সিমেট্রি। আচ্ছা, এক্ষেত্রে থেকে রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটা সেটা হচ্ছে তোমার A1G প্লাস EG প্লাস T1U। এখানে একটা, এখানে দুটো, তিনটে, আর এই তিনটে ছটা, তো ছজন ইনভলভ আছে। ছজন ইনভলভ হয়ে এইখানে দেখবে যে যে হাইব্রিডাইজেশনটা হবে সেটা হচ্ছে sp3d2, এটা sp3d2। তাহলে অক্টাহেড্রালের যে তোমার ক্যারেক্টার টেবিল আছে, ওই ক্যারেক্টার টেবিল থেকে এই জিনিসটাকে করে ফেলতে পারো। তা দেখো, তাহলে আমরা যেটা করলাম আজকে যে মানে আমি তো মানে বন্ডিং এ যাব, তাহলে বন্ডিং এ যাওয়ার আগে আমি দেখতে গেছি অ্যাটম, সেটা মানে অ্যাটমের ক্ষেত্রে সেটা পিওর অ্যাটমিক অরবিটাল হতে পারে বা তোমার হাইব্রিড অরবিটাল হতে পারে। তাহলে পিওর অ্যাটমিক অরবিটাল বা হাইব্রিড অরবিটালের সিমেট্রিগুলো কেমন করে বের করতে হয় সেটাকে আমি দেখলাম আর কি। এবারে যখন তোমার বন্ডিং তৈরি হয় মলিকুলার অরবিটাল থিওরিতে, বন্ডিং এর ক্ষেত্রে তুমি নিশ্চয়ই তুমি দেখেছো পিওর অ্যাটমিক অরবিটাল তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়েও তুমি বন্ডিং করতে পারো, আবার হাইব্রিড অরবিটাল তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি বন্ডিং করতে পারো। যেমন কার্বন মনোক্সাইডের সমস্ত প্রপার্টিগুলোকে এক্সপ্লেন করতে গেলে তোমার কি মনে আছে, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কি পিওর অরবিটাল দিয়ে বন্ডিং করলে সমস্ত প্রপার্টিকে এক্সপ্লেন করা যায়? করা যায় না তো। সেটা আমরা এখানে কি করি, ওখানে আমরা জাস্ট বেসিক্যালি করি যে প্রথমে হাইব্রিডাইজেশনটাকে করিয়ে নিই, করিয়ে নেওয়ার পরে যে হাইব্রিড অরবিটাল তাদের মধ্যে আমরা জাস্ট লিনিয়ার কম্বিনেশন বা অ্যাটমিক অরবিটালস করি। তাহলে যে যে অরবিটাল গুলো লিনিয়ার কম্বিনেশন নিয়ে তুমি আলটিমেটলি মলিকুলার অরবিটাল তৈরি করবো, সেই অরবিটাল গুলো সিমেট্রি আমরা ফার্স্ট রাউন্ডে কাজ বলে দিলাম। ঠিক আছে, মানে তোমার পিওর অ্যাটমিক অরবিটাল ইউজুয়ালি sp_d, এফ অরবিটাল দিয়ে বন্ডিং সেটা আমার অত এক্সপার্টাইজেশন নেই, এবং যেটা এমনি বিএসসি ফিএসসি লেভেলে তো অন্তত পক্ষে এফ অরবিটাল দিয়ে বন্ডিং, তার শেপ কেমন দেখতে এইসব নিয়ে তো আলোচনা অ্যাকচুয়ালি হয় না। সেখানে আমি পুরোটাই আসছি হচ্ছে sp_d এই তিনটের মধ্যে। তাহলে sp_d পিওর অরবিটাল তাদের সিমেট্রি, এবং sp_d দিয়ে যে সমস্ত হাইব্রিড অরবিটাল তৈরি করতে পারে তাদের যে সিমেট্রি। আমি জাস্ট একটা সিটিভিটা সহজ বলে আমি করে দিলাম, অন্যান্য গুলোর ক্ষেত্রে কি হবে আমি জাস্ট মোটামুটি ভাবে রেজাল্টটাকে বলে দিয়েছি, সেটা তুমি জাস্ট নিজে একটু বাড়িতে করবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এই জায়গাটা ভালো করে পড়বে। আমি চাইছি সিস্টেমেটিক্যালি জিনিসটাকে আস্তে আস্তে ডেভেলপ করতে। মানে ভাইব্রেশনাল মোডের সিমেট্রি বলে ফেলেছি, এবার আমি জাস্ট বন্ডিং এ ঢুকবো। তো বন্ডিং এ ঢোকার জন্য আমি এমন সিমেট্রি আমাকে বের করতে হবে, এমন সিমেট্রি বের করার জন্য আসলে যাদের কম্বিনেশনে হয় মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে সেইগুলো তো আগে দেখে নিই। সেই জন্য আমরা পিওর অ্যাটমিক অরবিটাল এবং হাইব্রিড অরবিটাল তাদের সিমেট্রিগুলোকে দেখে নিলাম। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক। তো আমরা নেক্সট থেকে কাজটা করব, সেটা হচ্ছে তোমার সিমেট্রি অফ মলিকুলার অরবিটাল, এইটা নিয়ে জাস্ট আমরা নেক্সট দিন আলোচনা করবে। তো আমার মনে হয় আজকে এখানে শেষ করে দেওয়া যাক। এন্ড অফ ঠিক আছে।